আচ্ছা রজত দা, হ্যাঁ। আজকে একটু একটু অন্যরকম হোক বুঝলে। অনেক তো আধ্যাত্মিক আধ্যাত্মিক দিয়ে আমরা অনেক কটাই ভিডিও করেছি। হ্যাঁ। আজকে একটু একটু আনন্দ, মানে আনন্দ হবে, একটা কৌতূহলও রয়েছে, ছোটবেলা থেকেই রয়েছে হ্যাঁ। এই ভূতের ব্যাপারটা। ভূত। হ্যাঁ হ্যাঁ, ভূত। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমি খুব কাছের মানুষের কাছ থেকেই আর কি এই এই রিকোয়েস্টটা এসছে আর কি, যে আচ্ছা। ভূতের ব্যাপারে তার খুব জানার ইচ্ছা, যে আদৌ ভূতের কি কোনো অস্তিত্ব আছে, ভূত বলে কি কিছু আছে। আজকে এই ব্যাপারে তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? যদি থাকে একটু শেয়ার করো তো, শুনি একটু ভূত নিয়ে। ভূত নিয়ে তো কোনো অভিজ্ঞতা নেই। আমি প্রচুর শ্মশানে রাত কাটিয়েছি। ঠিক আছে। প্রচুর একা একা বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। কুকুর বাঁদরদের সাথে থেকেছি। ঠিক আছে। জঙ্গলে একা রাত কাটিয়েছি। এবং একদিন দুদিন নয়, মাসের পর মাস। ঠিক আছে। এরকম প্রচুর অভিজ্ঞতা আছে, কিন্তু ভূতের অভিজ্ঞতা কোনোদিন হয়নি। ভূত ভূতটা হচ্ছে মনের ভয় থেকে যেগুলো আসে সেটাই। এবারে সেটাকে যদি আচ্ছা। মানে আমার অভিজ্ঞতা একবার হয়েছিল। আমি তখন একটা হোটেলে কাজ করতাম অ্যাজ এ ম্যানেজার। তো রাত্রিবেলা এমনিতেই হোটেলের কাজকর্ম শেষ হতো প্রায় 12টার সময়, 11:30 12:45। তো এবারে যেখানে নামতাম সেখান থেকে আমার বাড়ি প্রায় 20 মিনিটের হাঁটা হাঁটা পথ, সোনারপুর। আর যেই পথ দিয়ে আসতাম আমি, সেই পথের দুধারে ছিল ধান ক্ষেত, মাঝখানে ইটের রাস্তা। মানে সুরকির রাস্তা। ইট নয়, সুরকির বুঝতে রাস্তা, পেরেছি। মানে মানে ভাঙা ইটের রাস্তা। রাস্তা আছে কিন্তু ভাঙা ইটের রাস্তা। কোনো ল্যাম্পপোস্ট নেই। আর সেখানে ছিল একটা বিশাল বড় একটা গাছ, কি গাছ আমি জানি না। তো এরকম একদিন আসছি, এরকম বেশ কয়েকদিন আমি ওখানে ভয় পেয়েছি যে আমি আমি যাচ্ছি হয়তো একটা চিন্তা করতে করতে, হঠাৎ এপার থেকে ওপারে শেয়াল লাফ দিয়ে চলে গেল। তো ওটা মানে একটা মানে হুম হুম আঁতকে ওঠার মতন সাময়িক, কিন্তু আঁতকে ওঠার মতন ব্যাপার যে একটা শেয়াল বা দুটো শেয়াল একসাথে রাস্তা পার হলো লাফিয়ে। ওরা তো আর মানুষকে অ্যাটাক করে না, ওরা নিজেদের কাজ করছে, ওরা বরং হুম ভয়ই পায় মানুষকে। কিন্তু ওরা যাচ্ছে দেখে আমিও ভয় পেয়েছি। এবার অন্ধকারে শ্যাডো শেয়ালের দেখাটা খুব, মানে যখন স্পেশালি যখন তুই একা আর আশেপাশে কোনো বাড়িঘরদোর নেই ওই হুম রাস্তাটায়, হুম যে আমি হাঁক দিলে যে কেউ এসে দরজা খুলে বলবে কি হয়েছে দাদা, সেরকম পরিস্থিতি নয়। দুপাশে ধান ক্ষেত। হ্যাঁ, এক পাশে তো তাও ছোট মানে ক্ষেত, মানে যেখানে আর কি এপার ওপার দেখা যায়। আর একটা পাশে ওই বলে না এলিফেন্ট গ্রাস, এলিফেন্ট গ্রাসের ঝোপ, মানে বিশাল বড় বড় যে হুম 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 ইগুলো হয় জঙ্গলে, যেগুলো হয় সেইগুলো। তো এইরকম তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে এঁকে বেঁকে রাস্তা। এবার রাস্তাটা পুরোটাই যে এরকম তা নয়, খানিকটা। এবারে সেখানে এরকম অভিজ্ঞতা বেশ কয়েকবার হয়েছে। তো তারপরে মোটামুটি গা সওয়া হয়ে গেছিল, জানতাম, তৈরি ছিলাম যে আচ্ছা এখান দিয়ে শেয়াল যাতায়াত করে এত রাত্রির বেলা। তো আমিও গান করে করে ফিরতাম তখন, যাতে অ্যাটলিস্ট আমার আশেপাশে কিছু থাকলে তারাও যাতে আমাকে দেখে না ভয় পায়, আর আমিও যাতে নিজে না ভয় পাই। হ্যাঁ, খুব ভীতুও ছিলাম। তো আস্তে আস্তে ভয়টা কেটেছে। তারপরে ওইখানেই যেটা বলছিলাম, একটা বিশাল বড় গাছ ছিল, খুব বড়। মানে এখন তো গাছ ফাছ সব কেটে দিয়েছে। তো হঠাৎ করে সেদিনকে আমি আস্তে আস্তে গাছের উপরের দিকে চোখ পড়েছে। দেখি মানে একটা গোল মানুষের মুখ, মানে মানুষের মতন আকৃতি, নাক রয়েছে, চোখ রয়েছে। আর ড্যাবা ড্যাবা চোখে মানে আমার দিকে মানে তাকাচ্ছে, মানে একদম আমার দিকেই তাকিয়ে আছে। মানে আমি বুঝতে পারছি তার শরীর নেই, মানে কিছু নেই, খালি মুন্ডু, মানে মানে ইসের মতন, মানে লোকে তো স্কন্দ কাটা বলে, মানে ধরটা গলা কাটা। রয়েছে মুন্ডুটা নেই। হ্যাঁ আর এখানে হ্যাঁ, হচ্ছে মুন্ডুটা রয়েছে, ধরটা নেই। ব্যাপারটা এইরকম। মানে ধর কাটা হয়ে গেল। মানে খুব ভয় পেয়েছি। ঠিক আছে, এবার যখন ভয় পেয়েছি আমি ফট করে দাঁড়িয়ে পড়েছি। পালালে চলবে না। কারণ যত অ্যাক্সিডেন্টস হয়, যত ক্ষতি হয়, তত হচ্ছে পালিয়ে গেলে। তুই যদি ওই যে বলে না তখন অ্যাড্রেলিনিন
ওই সেই আবার আমার হুম সাবজেক্টে ঢুকছি। অ্যাড্রিনালিন তখন বলছে হয় লড়ো নয় পালাও, দুটোর একটা। এবারে আমি কোনো কালেই পালাবার পথে আমি হাঁটিনি, বিশ্বাস করি না। যা হয় হবে, আমি দেখব, ফেস করব, কি হবে। কিন্তু মানে হাত পা প্রায় অসাড় হয়ে আসার মতন, মানে যদি সত্যি কিছু সামনে আসে, তাকে যে ঘুষি মারবো সেই জোরটুকুও যেন হাতে নেই, মানে এত শরীর মানে একটা অবশ হয়ে যাওয়ার মতন অবস্থা। তো সিগারেট খেতাম, ক্ষমা করবেন সবাইকে বলছি, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। হুম। কোনো ওই আগডুম বাগডুম মিথ্যে কথা লুকিয়ে কথা বলার আমার অভ্যেস নেই। তো আমি সঙ্গে সঙ্গে, তখন আমি এতটা ম্যাচিওর্ড হইনি, আমি এটা বলছি বহু বছর আগে, আগের কথা। তো তখন সিগারেট খেতাম, তো আমি শুনেছি তার আগে যে আগুনে ভূত টুত পালিয়ে যায়। তা আগুন একটা বড় একটা ঠিক আছে, সঙ্গে হ্যাঁ। সঙ্গে সিগারেটটা ধরিয়েছি, ধরিয়ে এবারে অনেকক্ষণ তাকিয়ে আছি। ও নড়ে না, আমিও নড়ি না, কারণ আমি নড়লে ওটা তো আমার পেছনে চলে আসবে, সেটা মানে আরো বড় হুম। রিস্কি ব্যাপার। আমি যে ওটাকে পার করে এগিয়ে যাব, তার তো উপায় নেই, কারণ পার করলে তো ওটা আমার পেছনে চলে গেল, সেটা আরো ভয়ঙ্কর ব্যাপার। ওটা আমার সামনে থাক, অ্যাটলিস্ট দেখতে তো পাচ্ছি। করে তারপরে কি মাথায় এসে ঢিল তুলেছি, ঢিল তুলে ছুঁড়ে মেরেছি, যে যাই হোক কি ব্যাপারটা আমায় জানতে হবে। তারপর দেখি একটা বিশাল বড় পেঁচা, বুঝেছিস তো, একটা বিশাল বড় পেঁচা উড়ে চলে গেল। আমি তখন নিজেকেই বোকা বলছি, যে মূর্খ পাঁঠা, এটা কোনো অর্থ হয়? তুই এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছিস শীতকালের রাতে, মানে ব্যাপারটা এই রকম। তো ওই ওই অভিজ্ঞতা, আচমকা কিছু, এই শ্মশান থেকে ফিরছি, ঠিক আছে, রাত্রির বেলা 1:30 2:30 3টে, কালীঘাট শ্মশান থেকে সন্তোষপুরে তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আর আমি ফিরতাম হচ্ছে লেকের পাড় দিয়ে, অন্ধকার রাস্তা, খুব কম লোকজন। তো এবারে কুকুরগুলো ধর কোথাও একটুখানি শুয়ে ঠুয়ে আছে গোল মুড়ি দিয়ে, ঠিক আছে। এবারে আমি আসছি নিজের মতন, হঠাৎ করে হয়তো পায়ে একটা খস করে আমার পায়ে আওয়াজ হলো, 10-12টা কুকুর হৌ 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 করে ডেকে উঠলো। ওরাও ভয় পেয়েছে, আমিও ভয় পেয়েছি। আমি তো অন্য ইসে চলছিলাম, আর ওরা বেচারা ঘুমোচ্ছিল। ওরা ভয় পেয়ে ডাকছে, আর ওদের ওই আচমকা ওই ঘো ঘো আওয়াজ, একদম নিস্তব্ধ রাত্রিতে ওটা আমার ভেতরে একটা স্বাভাবিক। একটা তুলছে। আমি আর কি হয়েছে কি হয়েছে, যা 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 করতে করতে আমি আবার নিজের মতন হেঁটে হেঁটে ফিরতাম, অত রাত্রিরে গাড়ি ঘোড়া কোথায় পাবো। মানে এগুলো জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। জঙ্গলে, মধ্যপ্রদেশের জঙ্গল, সেখানে আমি একা রাত কাটিয়েছি। পাশ ফিরে শুতে পারতাম না, যেখানে শুতাম সেটা একটা এমন একটা জায়গা। দেখ, আমার গুরু, আমার আশ্রম, এই ব্যাপারগুলো আমি বলতে চাই না, কারণ কি বলতো, আমি তো আবেগের বশে বলি, নিজের অভিজ্ঞতার বশে বলি, এবং এর মধ্যে এর উদ্দেশ্যটা এটাই যে মানুষ যাচাই করুক। আমি ভুলও হতে পারি, আমি ঠিকও হতে পারি। তো যেখানে ভুল হওয়ার চান্সেস 1%, কারণ দেখ আমি যেটা বললাম, আমার বিষয় যেটা, সেটাই আমার ভুল নেই। যেরকম পুনর্জন্ম, আত্মা, ঠিক আছে, এই বিষয়গুলো। কিন্তু এর বাইরে যখন সাবজেক্টস গুলো চলে আসে, যেগুলো হচ্ছে তোর ভগবদ গীতায় এটা বলেছে, ঠিক আছে, কর্ম কাকে বলে, ধর্ম কাকে বলে, এর বা ব্যাখ্যা করে। পৌরাণিক হ্যাঁ, পৌরাণিক ব্যাপার বা আছে। পৌরাণিক কথা, বা যেটা শাস্ত্রের একটা লেখা আছে সেটার ব্যাখ্যা করা, এগুলোকে আমায় রিসার্চ করে বলতে হয়। এটা কিন্তু অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি না, কারণ ওইটা আমার বিষয় নয়। পৃথিবী কে বুঝতে সৃষ্টি পেরেছি। করেছে, আমার অভিজ্ঞতা নয়, নেই। আমি আমি কেন, পৃথিবীর কেউই কল্পনা করতে পারবে না যে পৃথিবী কে সৃষ্টি করেছে। একটা পাতাকে সৃষ্টি করেছে, পাতার ভেতরে কি আছে তাই বোঝা মুশকিল। তো পৃথিবী তো অনেক দূরের কথা, মানে বিয়ন্ড কম্প্রিহেনশন, কল্পনা শক্তির বাইরে। তো ওইগুলো আমার বিষয় নয়, কিন্তু বোঝাতে হয়, যেহেতু চ্যানেল করেছি, বিভিন্ন লোকে প্রশ্ন করছে, তাই আমার জ্ঞান অনুযায়ী আমার ব্যাখ্যাটা আমি রাখি, যে আমার কাছে এই ব্যাখ্যা দাঁড়াচ্ছে। তো যেহেতু সেই সব ব্যাখ্যায় ভুল থাকতেও পারে, সেই জন্য যেরকম আমি বলেছিলাম একদিন যে কলা বউ হচ্ছে গণেশের বউ, এটা ভুল ব্যাখ্যা ছিল। আমাকে আমার এক ভাই আবার ঠিক করে দিল যে না, ওটা নবপত্রিকা। তো আমি আবার ওই পোর্শনটা ডিলিট করলাম, জানতাম না, কারণ ওটা আমার বিষয় নয়।
তো গুরুর নাম বলে দেওয়া বা আশ্রমের নাম যখন আমি বলে দিচ্ছি, তখন আমি কিছু যদি ভুল বলি, সেটা কিন্তু আমার গুরুর বদনাম করছি আমি, তার কলঙ্ক। তো সেই জন্য আমি সেটা বলতে বা করতে চাইছি না। খালি আমি ঘটনাটা, যেহেতু তুই গল্প শুনতে চাইলি তাই বলছি তোকে। তো আমি শুতাম একটা চাতালের মতন জায়গায়, নিচে ছিল এই আশ্রমটা, বিশাল বড় আশ্রম, তিনটে পাহাড়ের মাঝখানে আশ্রমটা স্থিত, 3 কিলোমিটার জনবসতির থেকে বাইরে, মানে জঙ্গলের ভেতর। সেখানে আমি ছিলাম প্রায় বছরখানেক। এবার প্রথম প্রথম গেছি, ওখানে তো আর কোনো আশ্রমের ভেতরে তো আর কোনো ঘর নেই, সবই ওপেন, বারান্দার মতন। ঠাকুরের সামনে, মন্দিরের সামনে যেরকম বারান্দা থাকে, সেখানে তুমি হুম শুতে হুম পারো। হুম তো সেখানে দাদাগুরু শুতেন, আমি সেখানে শুতাম না, জায়গাটা অতটা ভাল লাগতো না। ঠাকুরের কাছে শোবো কেমন একটা, মানে একটা, আমি একটু খোলামেলা পছন্দ করতাম, আলাদা আলাদা। আর মানসিক অবস্থাটাও তখন ওরকম ছিল যে আমি একটু মানে একা একা থাকতে ভালোবাসতাম, অবসাদ বলতে পারিস। তো যাই হোক, তো আমি যেখানে শুতাম সেখান থেকে আমার গুরুজিকে হাঁক দিলে সে আসতে হয়তো 5 মিনিট লাগবে, বা দাদাগুরু আমার গলার আওয়াজ পেলে হয়তো তার আসতে হয়তো 7 মিনিট লাগবে, হেঁটে যদি আসে। তো এই ডিস্টেন্সে আমি থাকতাম, এবং থাকতাম একটা চাতালের উপরে, পুরো উপর খোলা, চারিদিকে গাছ গাছড়া জঙ্গল, একটা দিক দিয়ে ওপরে বেরিয়ে যাওয়া, মানে আশ্রম থেকে বেরোবার একটা পথ রয়েছে, তার পাশেই হচ্ছে চাতালটা। ওই চাতালে শুয়ে আছি, পাশ ফিরে শুতে পারছি না। মনে হচ্ছে যদি পাশ ফিরে শুই, যদি পেছন থেকে একটা বিড়ালও যদি এসে আঁচড় দেয়, আমার হার্ট অ্যাটাক হয়ে শেষ হয়ে যাব। বা যদি একটা সাপ ফোঁস করে ওঠে, শেষ হয়ে যাব। মানে যেটা ন্যাচারাল, ভূত প্রেত তো অনেক হুম হুম দূরের হুম। কথা। তো ওই সময় তখন কি করতাম, নিজেকে বোঝাতাম, একটা ছোট্ট হনুমান চালিসা ছিল, মাথার পেছনে রেখে দিতাম, রেখে তারপরে আমি নিশ্চিন্তে পাশ ফিরে ঘুমাতাম। তো বলে না যে তোমার বিশ্বাসটা দৃঢ় হয় যখন তুমি এই ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যাবে, তখন তোমার বিশ্বাসগুলো দৃঢ় হবে যে হ্যাঁ, আমাকে দেখার কেউ আছে, এটা বিশ্বাস। ঠিক আছে। এবার এর একটা আলাদা ব্যাখ্যা আছে কিন্তু, যে সত্যি তোমাকে ঠাকুর আসছে বাঁচাতে, নাকি তোমার মনেই সেই ল অফ অ্যাট্রাকশন বা ল অফ নেগেশন, যে আমার কোনো ক্ষতি হতে পারবে না, এই ধারণাটাই তোমার গায়ে একটা বর্মের মতন সৃষ্টি করে দিচ্ছে। আজগুবি কথা মনে হচ্ছে শুনতে, কিন্তু অ্যাটলিস্ট সেটা আমাকে হার্ট অ্যাটাক থেকে কিন্তু প্রিভেন্ট করছে, এই ধারণাটা। তো সেটাই বলার উদ্দেশ্য। তো ওইখানে বহু রাত এরকম আমি আতঙ্কে কাটিয়েছি, ধীরে ধীরে আমার সব ঠিক হয়ে গেছে। মানে এই হলো অভিজ্ঞতা, কিন্তু নিজের সচক্ষে কোনোদিন ভূত দেখিনি। একবার এরকম ট্রেন থেমে গেছে, রাত্রিবেলা, আসাম যাচ্ছি, আমাদের একটা সার্ভে করতে ওই 700 টাকা দেবে, যাওয়া আসা থাকা খাওয়া ফ্রি, 700 টাকা তখনকার দিনে দেবে। আহ, উম, একটা কাগজের পেছনে, মানে আমাদের ইনকাম রোজগার করার প্রায় 2,500 টাকার সামর্থ্য আছে যদি ঠিকঠাক কাজটা করি, আর তখনকার দিনে 2,500 মানে বেশ ভালো টাকা। তো যাচ্ছি, আরো 5-6 জন বন্ধু বান্ধব রয়েছে, ট্রেন এবারে সামনে মালগাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ট্রেন রাত্রিবেলা এইরকমই বর্ষা রাতে ট্রেন মাঝখানে দাঁড়িয়ে, ঘুম ভেঙে গেছে। এবারে দূরে দেখি একটা ছায়ার মতন মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। আর বন্ধুদের বললাম, যাবি, ট্রেন তো মালগাড়ি গেছে, টিটিকে জিজ্ঞেস করলাম, ছোট হলে যা হয়, কতক্ষণ লাগবে? বললো এ মিনিমাম 4-5 ঘন্টার ব্যাপার দাদা, এর কোনো ই নেই। আমি বললাম, দাদা হর্ন পাবো তো, যাতে গাড়ি ছেড়ে, কারণ নিচে একটু যাব, না এত রাত্রিরে কি দরকার? না, দরকার আছে। তো টিটি বললো, না না, 2 ঘন্টা আপনি নিশ্চিন্তে নেমে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা বলছে যাস না, ওটা ভূত, কেউ বলছে ওটা আত্মা, কেউ বলছে ওটা তোকে পরীক্ষা করার জন্য ওখানে ওই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বললাম বা বেশ ভালো, এই তো সুযোগ, ভূত দেখা যাবে। নেমেছি, একা একাই নেমেছি, কেউ নামেনি। পেছন থেকে বলছে যা, মরে গেলে কিন্তু তোর বাবা মাকে আমি উত্তর দেবো না, জবরদস্তি করছিস, মানে যা হয় বন্ধু বান্ধবদের হ্যাঁ। মধ্যে। নেমেছি, নেমে মানে যেখানে ট্রেন লাইন শেষ হচ্ছে, পাথরগুলো হুম শেষ হয়েছে, তারপর থেকে একটুখানি ঢাল, তারপরেই হচ্ছে কি বলতো জলাভূমি, আর মাঝখানে আল, বুঝতে পারছিস, জলাভূমি, বাঁদিকে ডান দিকে, আর মাঝখান দিয়ে সরু একটা আলের মতন গেছে, এটুকুই দেখতে পাচ্ছি, এর কোথায় শেষ সেটা বোঝা যাচ্ছে না, রাত্রির বেলা। তো এবার গেছি আল দিয়ে হেঁটে 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 হেঁটে, এবারে আমি আসছি দেখে দেখি আমার মুখে টর্চ মেরেছে, না যাক ভূত নয়।
ঠিক আছে। এবারে যে টর্চ মেরেছে তখন, এরা দাঁড়া দাঁড়া, আমিও যাবো আমিও যাবো, আরো দু একজন এসছে। গিয়ে দেখি বাবু ওইখানে একটা মাথায় এরকম টুপির মতন দেওয়া, এই গ্রামে যেগুলো থাকে না বেতের একটা টুপি, হুম যাতে জল পড়লে না ভিজে টিজে, হুম ওই মাথায় দিয়ে একটা ওই বর্ষার মতন জিনিস দিয়ে সে টর্চ ফেলে ফেলে মাছ মাছ ধরছে। তো তার সাথে দাঁড়ালাম, দেখলাম, শিখলাম অনেক কিছু। এই করে তারপরে আবার যখন মশার কামড়ে অতিষ্ঠ হয়ে গেলাম, আবার চলে এলাম। কতক্ষণ আর এক জিনিস দেখা যায়? হুম। ঠিক আছে। তো এই অভিজ্ঞতা। কিন্তু ভূত কোনোদিন দেখার সৌভাগ্য আমার হয়নি। হ্যাঁ। তো যাই হোক, আচ্ছা, এবারে তাই তুই যদি আরম্ভ হয়ে, কর। হ্যাঁ, তাই যদি হয়ে থাকে অযোধ্যা, যে তুমি এত অভিজ্ঞতা তোমার শেয়ার করলে, যে তুমি সব জায়গায় যেখানে আমরা অ্যাকচুয়ালি আশা করি, মানে আশা করি মানে কি ভেবে থাকি, যেখানে থাকে জঙ্গল, বড় বড় গাছ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এই দুদিকে আল চাষ, এই মানে ক্ষেত, হ্যাঁ, অন্ধকার ঘুটঘুটে, মানে যেসব জায়গা আমরা কল্পনা করে থাকি যে ওখানে থাকা পসিবল, ওখানে ভূত থাকলেও থাকতে পারে, তো হ্যাঁ, সেই সব জায়গাতেও তুমি কিছু দেখতে পাওনি, এটা তোমার অভিজ্ঞতা। হ্যাঁ। তো তাই যদি হয়ে থাকে, এরম সরকার থেকে, ভারতবর্ষে এরকম তো প্রচুর জায়গা আছে যেগুলোকে হন্টেড প্লেস বলে স্ট্যাম্প মেরে রেখে দিয়েছে, বা রেকগনাইজড অ্যাজ এন হ্যাঁ। হন্টেড প্লেস। এটা তাহলে খুব সেই ভালো একটা। ব্যাপারগুলো। আমি তোকে আর একটা জিনিস বলি, বললি বলে মনে পড়লো। আমার 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 ঠাকুরদার বাড়ি ছিল হচ্ছে ধানবাদ। ঠিক আছে, আমার জন্ম ধানবাদে। তো আমাদের যেখানে বাড়ি ছিল, সেখান থেকে সামনে ব্রিটিশদের একটা বিল্ডিং দেখা যেত। সেটা অনেক জায়গা নিয়ে, এবং সেখানে খালি ঝোপঝাড় হয়ে রয়েছে, এবং পৌরাণিক একটা বাড়ি, মানে হন্টেড প্লেস যাকে বলে, সেই হুম হন্টেড হুম প্লেস। পাশে ইঞ্জিনিয়ারিং কলেজ। লোকে যারা ওখানকার লোক তারা হয়তো বুঝতে পারবে আমি কোনটা। আমাদের গলিটার নাম ছিল হচ্ছে আহ, রুবি সার্কুলার রোড। ঠিক আছে, এখন তো ওইখানে অনেক কিছু হয়ে গেছে, শপিং মল টল হয়ে গেছে। তো ওই লুবি সার্কুলার রোডে বেশ কয়েক বিঘার ওপরে মাঝখানে স্থিত একটা পুরনো বাড়ি, মানে ভুতুড়ে বাড়ি রীতিমতো। মানে তুই দেখলেই বুঝতে পারবি, যেগুলো যেরকম ছবিতে সিনেমাতে দেখায় না ভুতুড়ে বাড়ি, হুম হুম। মানে একটা, তখনকার দিনে তো একতলা বাড়ি আমাদের হাইটের বাড়ি হতো না, মানে আরো উঁচু হতো। অনেক উঁচু হতো। তো তখন মানে পুরোনো যে সিনেমা হলগুলো যেরকম, ওই রকম হুম। হাইটের বাড়িটা, এবং পুরো কালছে শ্যাওলা পড়ে গেছে গায়ে। ঠিক আছে। মানে কি যে গাছগাছেরা। কি যে পোকামাকড় আর পশু পাখি ওর ভেতরে থাকে ভগবানই জানে, মানে এইরকম ব্যাপার, কেউ ঢোকে না ওর ভেতরে। আর ঢুকবেই বা কোন পথ দিয়ে, মানে পুরোটা পাঁচিল দিয়ে ঘেরা, এবং ভেতরে বিশাল বড় বড় গাছ। ওই গাছগুলোর জন্য জীবনে কোনোদিন ঘুড়ি ভালো করে ওড়াতে পারিনি। মানে ওই, মানে আমার বাড়ি থেকে দেখা যায়, মানে বুঝতেই পারছি যে কতটা ডিস্টেন্স খুব বেশি হলে হুম। হতে পারে। তো ওই বাড়িটা ছিল, আমাকে সবাই বলতো যে ওটা ওইখানে প্ল্যানচেট করা হয়। দেখ, আমি কোন সময়ের কথা বলছি, ধানবাদের ওই বাড়ি আমাদের বিক্রি হয়ে গেছে কখন জানিস? যখন আমি বোধহয় আপার কেজিতে পড়ি। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছিস, এখন আমার বয়স যদি, 1980s, 80s হবে। আমার যদি এখন 48 49 ইয়ার্স বয়স হয়ে থাকে, তাহলে ক্যালকুলেট করে দেখে নে যে হ্যাঁ, কত ওই বছর 80s। আগের কথা বলছি। ঠিক আছে। তাহলে সেই সময়ে আমি কিন্তু প্ল্যানচেট আমি বুঝে গেছি, মানে আমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে যে প্ল্যানচেট বলে কিছু হয়। তা আজকে তুই যে কথাটা বলছিস না, যে পুরনো বাড়ি সরকার থেকে ডিক্লেয়ার করা, ওইটাও পুরনো বাড়ি। পুরনো না, বাড়ি। পুরোনো বাড়ি বলে নয়, ইভেন যে আমাদের কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, আমি আসছি সেগুলোতে। আমি হ্যাঁ। আসছি একে একে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস বলছি। আচ্ছা আচ্ছা। তো প্ল্যানচেট কাকে বলে, তখনই আমি যে আমাদের বাড়িতে আসতো, আচ্ছা কাকু, আচ্ছা জেঠু, প্ল্যানচেট কাকে বলে? প্ল্যানচেটে কি ভূত আসে? মোমবাতি জ্বালাতে হয়? কজন থাকে? সেই সময় আমার কৌতূহল, যখন আমি আপার কেজিতে পড়ি, যে প্ল্যানচেট কাকে বলে। কারণ ওটা ব্রিটিশদের বানানো, এবং ওখানে মানে লোকমুখে এটা খুব প্রচলিত যে ওইখানে ভূত নামানো হতো, প্ল্যানচেট করা হতো। এখন তো প্ল্যাসেট ফ্ল্যাসেট অনেক কিছু বলে, তখন বলতো প্ল্যানচেট। ঠিক আছে। প্ল্যানচেট হচ্ছে খ্রিশ্চান ধর্মের একটা রীতির নাম, যেখানে কি হয় যে একটা কেউ মারা গেলে পরে, সে ধর অপঘাতে মারা গেছে বিশেষ করে, তাহলে তিনজন মিলে একটা টেবিলে, একটা বিশাল ফাঁকা ঘরের মধ্যে একটা মাঝখানে টেবিল রেখে তাতে একটা মোমবাতি ধরিয়ে একটা একটা আহ, কর্মকাণ্ড করে। এবং উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে
যে তোমাকে কি কেউ খুন করেছে, না তুমি সত্যি সত্যি জলে ডুবে মারা গেছো? তোমাকে কি কেউ জলে আচ্ছা। চুবিয়ে মেরেছে, না সত্যি সত্যি তুমি ডুবে মারা গেছো? মানে একটা প্রশ্ন থাকে, উদ্দেশ্যটা কি? প্ল্যানচেট যখন করছি, হুম হুম তার তো একটা উদ্দেশ্য থাকবে, আমাদের যে কোনো জিনিসেরই যেরকম একটা উদ্দেশ্য থাকে, তো এরকম একটা প্রশ্ন থাকে। তো প্ল্যানচেট বিষয়টা আমি পরে যাচ্ছি, হ্যাঁ। তো এই যে পোড়ো বাড়ি বলি না, এগুলো অনেক সময় সরকার থেকে বলে দেওয়া হয়, বা ওইখানকার যারা লোক্যালিটির লোক, যারা হুম আধিকারিক, হুম সরকারি আধিকারিক, তারা অনেক সময় বলে দেয় যে এখানে ভূত আছে, যাবেন না। তারাই ছড়িয়ে দেয়, কেন বলতো? কারণ আমি যেই সময়ের কথা বলছি, তখন ওই বিল্ডিংটাকে মেরামত করতে গেলে পরে কয়েক লক্ষ টাকা, মানে আজকের দিনে কয়েক হাজার কোটি টাকার খরচা, ওই পুরো জায়গা পরিষ্কার করে সেটাকে করতে। এবারে ওর মধ্যে গিয়ে যদি কেউ ইট চাপা পড়ে মারা যায়, কারণ পুরনো বাড়ি, তো পুরো বাড়ি যখন তখন ইট খসে পড়তে পারে, হুম পাঁচিল গায়ে পড়তে পারে। তো একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়া, যে এখানে যাতে কেউ না যায়, এখানে ভূত আছে। এখান থেকে কিন্তু শুরুগুলো হয়। যেরকম আমার বাবা মা, ওখানে যাস না, ভূত আছে, বা ওখানে ভয়ের ব্যাপার হয়। জানিস ওখানে প্লানচেট হতো, আমাদের গোটা পাড়ার কোনো বাচ্চা সব জায়গায় লুকোচুরি, গোটা পাড়া ছিল আমাদের লুকোনোর জায়গা, লুকোচুরি খেলতে গিয়ে। কিন্তু ওই বাউন্ডারি ক্রস করে আমরা কোনোদিন যেতাম না। এক হচ্ছে সাপকোপের ভয়, আর দ্বিতীয় হচ্ছে ভূতের ভয়। তো এটা হচ্ছে একটা কারণ, যেটা যাতে লোকে ওই ওই জায়গাটা নষ্ট না করতে পারে। ভূত আছে, টয়লেট করবে না। ভূত আছে, নোংরা ফেলবে না, ময়লা ফেলবে না। এই যে এই এই জিনিসগুলো থেকে কি হচ্ছে, যে বাবা ওটাকে ওর মতন রেখে দাও। এবারে সেটা সরকারি তখনকার দিনে সরকারি আধিকারিকরা করেছিল, না আমাদের পাড়ার কমিটি থেকে করা হয়েছিল, নাকি কোনো একজন বুদ্ধিমান ব্যক্তি এইটাকে ফেলেছিল যাতে জায়গাটাকে নোংরা না করা হয়, ডাস্টবিন বা ওই ভ্যাটে পরিণত। নয়তো কি, তখনকার দিনে তো এত ডেভেলপ ছিল না, সবাই নিজের বাড়ির ময়লা এক বালতি করে ফেলে দিয়ে আসতো পাঁচিলের ওপারে। তো সেটাও তো হতে পারেনি কোনোদিন। হয়নি, তার কারণ বাবা ভূত আছে। যদি তাদের অপছন্দ হয়, একটা মান্যতা। তো এইগুলো থেকে অনেক সময় হয়। এইবারে প্রশ্নটা হলো, তুই যেটা এক্ষুনি বলছিলিস যে সরকার থেকে বিভিন্ন জায়গা, স্পেশালি রাজস্থান, তুই যখন তুললি কথাটা, ভেঙে হুম বলাই হুম ভালো, যে রবীন্দ্র সরোবর দিয়ে আরম্ভ করি। রবীন্দ্র সরোবরে ভূত আছে, একই জিনিস। কেউ দেখেছে ভূত আছে? কেউ প্রমাণ করতে পারবে ভূত আছে? না। হয়তো দুজন ভয় পেয়েছে, আরো চারজন। তুই যদি একবার বলে দিস যে এইখানে, যেরকম ধর তুই বাড়িতে একা আছিস, তো ছাদে অনেক সময় ধূপধাপ ধূপধাপ আওয়াজ হয়, প্রত্যেকের বাড়িতে হয়। অনেক সময় অকারণে হয়, অনেক সময় কারণে হয়। আমাদের বাড়িতে ধূপধাপ আওয়াজ হয় কেন? ওই ভাম বেড়ালগুলো আসে, নারকোল গাছ বেয়ে ছাদে ভাম বেড়াল আসে। একবার কি হয়েছে, আমি রাত্রিবেলা আড়াইটের সময় কাজ করছি, দেখি খটখট 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 আওয়াজ হচ্ছে। আমি বললাম, কি হলো এত রাত্রিরে, কে দরজা ধাক্কায়? একদম সজাগ হয়ে উঠেছি। বাদ বাকি বাড়িতে যত মেম্বার সবাই ঘুমোচ্ছে, আমি হল ঘরে বসে কাজ করছি। এত রাত্রিরে কে? আর কলিং বেল আছে, খটখট 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 আওয়াজ, আর বেশ গম গম করছে ঘর। কি হলো, সজাগ হয়ে উঠলাম। আবার কিছুক্ষণ পরে দেখি খটখট 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 খটখট। এবার আমি দোতলা থেকে একটা লাঠি নিয়েছি হাতে। কে? কোনো উত্তর আসে না। যখন উত্তর আসে না, আরো ভয়, যে কি হলো ব্যাপারটা, কেউ উত্তর দেয় না কেন। ঠিক আছে, কিছুক্ষণ পরে দেখি আবার খটখট 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 খটখট। এবারে লাঠি নিয়ে লাইট ফাইট জ্বালিয়ে নেমেছি। দরজার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কোনো আওয়াজ আসছে না, কোনো খটখটানি নেই। দরজার পাশে জানলা আছে, খুলে দেখি কেউ নেই, বারান্দা ফাঁকা। মানে আমাদের ঘরের সামনে একটা বারান্দা হুম আছে, তারপরে বাগান আছে, পুরো ফাঁকা, যেটা যেরকম থাকার কথা সেরকম। কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না, কোনো আওয়াজও হচ্ছে না। আমি দরজার কাছে যখন নেমেছি, কোনো আওয়াজ নেই। বললাম ঠিক আছে, কাল সকালে দেখবো। অনেক সময় কি হয়, আমাদের পেছন দিকে একটা দরজা আছে, লোহার গেট, সামনে এইটুকু জায়গা, ওইখানে অনেক সময় কুকুরগুলো এসে শোয়। আর শুয়ে গা চুলকায় যখন না, হুম যতবার গা চুলকাবে, ততবার ওই ওই যে ভাইব্রেশনটা, ওটা ওই লোহার গ্রিলে একটা দম দম হুম দম হুম দম হুম আওয়াজ হয়। এটাও একটা মানে অভিজ্ঞতা আছে। তাহলে হয়তো ওই রকম কিছু একটা হচ্ছে। এসে বসেছি, লাইট ফাইট নিভিয়ে কিছুক্ষণ হলো না। এবারে আবার কাজ করছি, আবার খটখট খটখট খটখট। এবারে কি করেছি, আগের বার লাইট জ্বালিয়ে খুঁজেছিলাম, এবারে লাইট নিভিয়ে দিয়েছি সব। ঠিক আছে, যাতে আমাকে না দেখা যায়। যে হতেও তো পারে যে আমি উপর থেকে নামছি, আমাকে দেখে হয়তো ওরা আওয়াজ করছে না। সব লাইট নিভিয়ে দিয়েছি। দিয়ে এইবারে
আওয়াজটাকে খালি ধরার চেষ্টা করছি, কারণ দেখেছিস তো মানে আমাদের দোতলার ঘরগুলো যে এক জায়গায় হুম। বসলে পরে ও ছাদ থেকেও আসছে না নিচ থেকে আসছে বোঝা যায় না, যেহেতু পুরো জায়গাটা ফাঁকা। তো এবারে ওই জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছি, দেখি নিচ থেকে আওয়াজ আসছে না, আসছে ওপর থেকে। বললাম ওপরের দরজা, তাহলে নিশ্চয়ই চোর। এবারে চুপ 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 করে উঠেছি, কি করব জানি না, কিন্তু উঠেছি। উঠে দেখি আবার খট 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 খট, কিসের হলো? না দরজার দিকে আসছে না, আসছে জানলার দিক থেকে। আমি বললাম, মহা ঝামেলা। এবারে জানলা কি, বাইরে কাঠ আর ভেতরে গ্রিল। এবার গ্রিলে কিছু হচ্ছে না মানে ও যাই হোক না কেন, খুব বেশি হলে পরে বাইরে থেকে একটা ঘুষি মারতে পারে বা বোম ফেলতে পারে বা কিন্তু যা হচ্ছে জানলার বাইরে। এবার জানলাটা বন্ধ, কাঠের জানলা। এবারে যেই আমি ফট করে খুলেছি, দেখি একটা কাঠ ঠোকরা ক্যাঁ ক্যাঁ করে পাশের বাড়ি দেখি। কি জ্বালাতন বলো, রাত বেরাতে পিলে আমি চমকে দিয়ে কাঠ ঠোকরা। আর ওদের স্বভাবই ওই, যেখানে বসবে ওই ঠক 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 করবে, বুঝেছিস, রাত বিরেতে। তো এরকম অভিজ্ঞতা আছে। তো কিসের কথা থেকে আজকে একটু হ্যাঁ, ফানি রবীন্দ্র সেশন লাগছে। সরোবর। হ্যাঁ, রবীন্দ্র রবীন্দ্র সরোবর। সরোবর। তো রবীন্দ্র সরোবরের ব্যাপারটা হচ্ছে যে এই যে ভয়ে কেউ ধর বলে দিল যে ছাদে আওয়াজ হচ্ছে, আর পাশের বাড়ি বলে দিল জানিস তো তোর বাড়িতে আমি দেখেছি রাত 2টোর সময় অমাবস্যার দিন একটা সাদা শাড়ি পরে কেউ যেন হেঁটে বেড়ায়। এবারে পাশে আরেকজন বলল, হ্যাঁ আমারও মনে হয় দেখেছি। এবারে এই যে তুই শুনে নিলি না, এখন যতক্ষণ শুনছিস না ততক্ষণ ছাদে আওয়াজ হচ্ছে, তুই বলে দূর ভামবেড়াল টামবেড়াল হবে। কিন্তু এই দুজন যেই বলে দিল তোকে যে সাদা শাড়ি পরে, এইবারে যখনই আওয়াজ হবে তখন কিন্তু তোর লোম খাড়া হয়ে যাবে, গায়ের পশম খাড়া হয়ে যাবে, যে তাহলে কি কিছু একটা সত্যি ঘটছে। এ তো মহা বিপদ হলো, তাহলে লোক ডাকি, ঝাড়ফুঁক করি, পুজো দিই, কি করলে ভালো হবে, কারণ এ তো লোকে খবর দিচ্ছে। এবার তারা হয়তো উল্টো পাল্টা কিছু একটা দেখেছে, যেরকম বলে না সেই কলা গাছের পাতা এরকম নড়ছে, ঠিক আছে, লোকে ভাবছে একটা বুড়ি এরকম ডাকছে আয় আয় আয়, কাছে গিয়ে দেখলো জ্যোৎস্নার রাতে কলা গাছের ওপরে শিশির পড়েছে এবং সেটা এরকম দুলছে, মনে হচ্ছে সাদা শাড়ি পরে একটা কেউ ডাকছে তোকে। তো এরকম বা ঘটনা তোমার অনেক। মতো, বা তোমার মতো পেঁচা, দিন হ্যাঁ, করে দেখলে পেঁচা। হ্যাঁ। তো এরকম তো হতেই পারে যে পাশের বাড়ি থেকে ওই রকম কিছু একটা দেখছে, সে সেই দেখে একটা আন্দাজ করে বলছে। এবারে তুই যখন শুনছিস, ও তো মিথ্যে কথা বলে না, মানে শব্দ প্রমাণ ও বলছে যখন, তার মানে নিশ্চয়ই কিছু একটা করছে। এই শব্দ প্রমাণ কি করছে, মানে এই প্রমাণটা তোকে কি করছে, ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। তখন কি হচ্ছে, ছাদে যদি এমনি এমনি কেউ হেঁটে যায়, মানে ভামবেড়াল এসে ধর এপার থেকে ওপার চলে গেল এক ছাদ থেকে আরেক ছাদে, তোর মনে হবে নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটছে, কিছু একটা ভুতুড়ে ব্যাপার হচ্ছে। রোজ রাত্রিবেলা 12টার সময় শুনতে পাই, বা অমাবস্যার দিনে ঠিকই বলেছে, অমাবস্যা পূর্ণিমাতেই হচ্ছে এটা। এমন হতে পারে যে অমাবস্যা পূর্ণিমা আলো থাকছে বা এই হচ্ছে সে, অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু তোর দৃঢ় ধারণা হয়ে যাবে যে ছাদে ভূত হাঁটে। তো সেই রকমই এবারে তুই যদি দরজা খুলে গিয়ে সেটাকে ফেস করিস যে কোথায় কে সাদা শাড়ি, তখন দেখবি ব্যাপারটার ব্যাখ্যা ওই প্যাঁচা দেখার মতন বা কলা গাছের মতন হবে। তো রবীন্দ্র সরোবরে কে কটা লোক ভূত দেখেছে জানি না, কিন্তু রবীন্দ্র সরোবরে কি হয়েছিল বেশ কিছু বছর আগে, এই যে তুই বলছিস তার আগে অবধি আমি নিজে রবীন্দ্র সরোবরে অনেক রাত অবধি আড্ডা মেরেছি। পাশেই তো হচ্ছে তোর ওই স্টেডিয়ামটা, যেখানে তোর নচিকেতা, সুমন, এরা মানে গান করতে আসতো, ঠিক আছে। তো পুরো ওই জায়গাটার একটা অংশেই তো এই স্টেডিয়ামটা আছে, কি বেশ বলে ওটাকে, বোধহয় নজরুল মঞ্চ না কি যেন বলে, গড়িয়া গোল পার্কের গায়ে আর কি, মানে এটা হচ্ছে তোর রামকৃষ্ণ মিশনের পাশে। তো আমরা আমরা নিজেরাই কত রাত অব্দি ওখানে আড্ডা মেরেছি, 12টা সাড়ে রবীন্দ্র 12টা। সরোবর তো, রবীন্দ্র সরোবর তো তোমার হচ্ছে যেটা রাসবিহারী থেকে সোজা বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস টালিগঞ্জ, সেইখানে যেতেই রবীন্দ্র সরোবর হ্যাঁ, পড়ে। বাঁ হাতে। হ্যাঁ তুই হ্যাঁ। কোনটার কথা বলছিস? হ্যাঁ, ওই তো রবীন্দ্র সরোবর। হ্যাঁ, এবারে সেটাই আমি বলার চেষ্টা করছি যে ওইখানে আমরা কলেজ লাইফে অনেক রাত অব্দি আড্ডা মেরেছি, অনেক রাত অব্দি, কোনোদিন ভূত দেখিনি। এটা প্রচলন হলো কেন? কারণ ওইখানে রাত্রির বেলা গার্ড ওখানে পাঠানো হচ্ছে একটা ডিফিকাল্ট টাস্ক, কারণ একটু জায়গা তো নয়, বিশাল বড় জায়গা। এবার কটা গার্ড কটা দিক থেকে আটকাবে? এবার ওখানে অপকর্ম হওয়া চালু হয়ে গেল, যা হয়, অন্ধকার জায়গা, লাইট ফাইট নেই, বড় বড় গাছ, গাছের পেছনে মানুষ
কোথায় বসে কি করছে, কটা লোক গিয়ে রাত বিরেতে পাহারা দেবে? এটা কি সম্ভব? মানুষের পক্ষে তো সম্ভব না এটা, অত বড় একটা পার্ককে পাহারা দেওয়া। এবার নাকি ওই ওই স্টেশনেও সব থেকে বেশি সুইসাইড হয়েছে নাকি? আমি জানি না স্টেশনের কথা, কিন্তু হ্যাঁ। কথা হচ্ছে কি, তারপরে ওখানে ঘটলো হচ্ছে একটা রাত্রির বেলা একটা গলায় দড়ি দিয়ে একজন মানুষ আত্মহত্যা করলো। এবারে সেটা আত্মহত্যা না খুন ভগবান জানে, আমিও জানার চেষ্টাও করিনি, হুম। লোকে বলতে শুনেছি। এবারে লোকে তো অনেক কিছুই বলে। এবারে ওটা একটা প্রশ্ন চিহ্ন ছিল যে ওটা আত্মহত্যা হয়েছে না খুন হয়েছে। যদি আত্মহত্যা হয়ে থাকে তাহলে এইভাবে গাছে উঠলো কি করে এত উপর থেকে? হ্যাঁ, অনেক সে যা হয় আর কি, মানে একটা আড্ডা বা ঠেকে যেই ধরনের হুম। প্রশ্ন ওঠে, মানে মানে তিলকে তাল করা, ভগবানই জানে সত্য কি মিথ্যা কি। তারপর থেকে এই রটনাটা ঘটলো যে ওইখানে আত্মা ঘুরে বেড়ায়, যে আত্মহত্যা করেছিল তার আত্মা ঘুরে বেড়ায়, রাত্রিবেলা যাওয়া যাবে না। এবং এটাকে প্রশ্রয় দিল অনেক বিভিন্ন মানুষ যারা চাইতো না যে রাতের বেলা ওখানে কুকর্মগুলো হোক, বা সাধারণ মানুষ মজা করতে ওর ভেতরে ঢুকে যাক, মানে এন্টারটেনমেন্টের জন্য, চল না জায়গা ফাঁকা পড়ে আছে ও কেউ বলবে না, এইসব যাতে না হয় সেই জন্য এই ধরনের অপবাদ ঠিক বলবো না, এগুলো একটা মেজার নেওয়া, যে রাত্রিবেলা যাতে ওইখানে না ঢোকে, যে ওখানে ভূত আছে। কিন্তু কথাটা হচ্ছে যে এইগুলো সব হচ্ছে তার পেছনে অনেক কারণ থাকে চাকি, মানে এ- জিনিসগুলো যেটা যেটা শুনছিস যেটা দেখছিস সেই জিনিসটা কিন্তু নাও হতে পারে, বলার উদ্দেশ্য এটা। এবং ভূত তো নেই নেই, এমনও হতে পারে যে ওইখানে মানে এরকমও ঘটনা আছে যেখানে রাত্রিবেলা একটা গ্রামে, আমি নাম বলতে চাই না, একটা বিশাল একটা গ্রামে একটা বিশাল বড় মাঠের মাঝখানে একটা গভর্নমেন্ট স্কুল ছিল, এবং ওখানকার লোকের রাত্রিবেলা ওইখানে যেত না, ভয় পেত, কেন না ওইখানেও ভূত আছে। লাস্টে জানা গেল যে যারা এই অপবাদটা ছড়িয়েছিল তারা ওইখানে বসে আর কি রাত্রিবেলা নেশা ভাঙ করতো। এবারে লোকে এসে যদি দেখে যে ওরা নেশা ভাঙ করছে, তাহলে একটা মানে ওদের ওদের তো একটা ঠিকানা চাই যে রাত্রিবেলা একটা আসর জমবে, বসবে নিশ্চিন্ত মানে কাজ করবে। তো ওখানে যদি পাড়া গ্রামের 5 জন লোক চলে আসে, তাহলে তো ওদের বিঘ্ন ঘটবে। তো ওরাই রটিয়েছিল যে ওখানে ভূত আছে, রাত্রিবেলা ভূত টুত হয়, এরকম নানা রকম ছড়িয়ে, যাতে গ্রামের লোক ওখানে না যায়। এবারে ওরা রাত্রিবেলা ওইখানে ঢুকে এই স্কুলের মধ্যে এই, এবারে প্রত্যেক দিন দেখছে একটা সময় বোঝা যাচ্ছে যে রাতের বেলা এখানে অপকর্ম হচ্ছে, সিগারেট বিড়ি এর খোল দেশলাই মোমবাতি গ্লাস প্লাস্টিক এইসব পড়ে থাকছে। এই কৌতূহল থেকে তখন আস্তে আস্তে সবাই তো আর বোকা হয় না, তারা মিলে প্ল্যান করলো দেখবো তো আজকে কি হয়। তুই চার মাথায় 4 জন বসে আছে, বা আট, দুজন দুজন করে চার মাথায় বসে আছে, দেখবো লুকিয়ে ঝোপের ভেতরে যে কি হয় রাতের বেলা। স্কুলে ঢুকবো না, ওখানে তো ভূত আছে। দূতে দেখা হ্যাঁ ঠিক, এরকম 1 জন 2 জন 4 জন করে ওখানে যাচ্ছে ঢুকছে। তখন গ্রামে হাল্লা হলো, তখন জানা গেল যে এইরকম মিথ্যে প্রচার চালিয়েছিল যাতে ওরা সেফলি ওই জায়গাটায় বসে কুকর্ম করতে পারে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে সবকিছুই যে তোমাকে বিশ্বাস করতে হবে সেটা ঠিক নয়। বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? তার পেছনে অনেক যুক্তি থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে। তুমি নিজে দেখেছো ভূত? প্রশ্নটা এইখানে। তুমি নিজে দেখেছো ভূত? তুমি দেখোনি তো, তোমার কাছে তুমি শুনেছো, শোনা কথাটা গল্পের মতন ধরে সাইডে সরিয়ে রাখো, এই হচ্ছে আচ্ছা, ব্যাপার। তাহলে বুঝতে পেরেছি। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, এরকম অনেক সিনেমা, অনেক মুভিজ, এই এই আত্মা নিয়ে, ভূত নিয়ে অনেক সিনেমাই হয়েছে। এবার বেসিক্যালি সিনেমা না, আমাদের বাস্তবকে চাকি নিয়ে। চাকি, সরি টু হ্যাঁ, ইন্টারাপ্ট, তুই একটা রাজস্থানের ঘটনা বলছিলি তাই তো? হ্যাঁ, হ্যাঁ, রাজস্থানে হ্যাঁ। এরকম 2-3টে জায়গা আছে যেখানে সরকার থেকে ওটাকে, বা ইউনেস্কো হেরিটেজের মধ্যে পড়ে এরকম জায়গা। তো ইউনেস্কো হেরিটেজের মধ্যে এরকম জায়গা আছে যেগুলোকে লোক লোক মারফত প্রচলিত যে ওইখানে রাত্রির বেলা কেউ ঢোকে না। এবং সরকার কিন্তু হন্টেড প্লেস ঘোষণা করেনি। তুই কোথাও পাবি না যে সরকার ওটাকে হন্টেড প্লেস বলছে। এবারে দেখ, তুই তো দেখেছিস সিদ্ধনাথ যে মন্দির, যেটা হুম। ওঙ্কারেশ্বর মান্ধাতা পর্বতে সিদ্ধনাথ, ওটাও একটা হেরিটেজ, মানে ইউনেস্কো হেরিটেজের মধ্যে পড়ে। রাতের বেলা কি ওখানে ঢোকা যায়? রাতের বেলা ঢোকা যায় না। তালা চাবি, রাতের বেলা যেতে পারবি না, সন্ধ্যা হয়ে গেল মানে গেটে তালা চাবি। অথচ ভেতরে মন্দির আছে, সিদ্ধনাথের মন্দির আছে। পারলে যদি না কেউ জানে তাহলে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে সিদ্ধনাথ মন্দির, ওঙ্কারেশ্বর। ঠিক আছে? তাহলে ওটা হচ্ছে একটা হেরিটেজ, ওখানে অনেক ইতিহাস জড়িয়ে।
ওখানে এমন সব মূর্তি রয়েছে যেগুলোর বয়স হয়তো 2000 বছর, 2500 বছর। এবারে ওইখানে যদি অ্যালাউ করে মানুষকে ঢুকতে, তাহলে আজকে একটা পাথরের প্রতিমা একজন নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেটা কোটি টাকা দামে বিক্রি হবে। আর একজন আর একদিন ঢুকবে, সে আর একটা হাতি তুলে নিয়ে যাবে ওইখান থেকে, কোটি টাকা দামে বেচবে। তো এই জিনিসগুলো যাতে না হয় সেই জন্য ইউনেস্কো হেরিটেজ ওইগুলোকে প্রোটেক্ট করে রাখে। তো রাজস্থানে যেই জায়গাগুলোর কথা ভুতুড়ে বলা হচ্ছে, তার অধিকাংশই কিন্তু ইউনেস্কো হেরিটেজ বা হেরিটেজের মধ্যে পড়ে, যেগুলোকে সরকার প্রোটেক্ট করে রেখেছে। এখানে রাতে থাকা যায় না। ভূত থাক আর না থাক, তুমি যেরকম আমি তোকে বললাম সিদ্ধনাথের মন্দির, সিদ্ধনাথের মন্দিরে তো ভূত নেই। ওখানে তো স্বয়ং সিদ্ধনাথ রয়েছে, যারা বিশ্বাস করে। আমি করি, আমি মানি। তো আমি কি বলবো, যে ওখানে স্বয়ং সিদ্ধনাথ রয়েছে, তো রাতে তো ওখানে থাকা সব থেকে সেফ। কিন্তু ঢুকতে পারবি না, কারণ জায়গাটা প্রোটেক্টেড, সরকার থেকে জায়গাটাকে হুম হুম রক্ষণাবেক্ষণ হুম। করা হচ্ছে, যাতে দুষ্কৃতীরা এসে ওইখান থেকে 2000 5000 বছরের প্রতিমা তুলে নিয়ে গিয়ে ব্ল্যাক মার্কেটে, চোরাই মার্কেটে গিয়ে বিক্রি না করে দিতে পারে। সকলের পক্ষে তো সম্ভব নয় যে 24 ঘন্টা 5 জন মিলে বসে পাহারা দেবে, শীত গ্রীষ্ম বর্ষা সারা রাত ধরে। সম্ভব নয় এগুলো, অত বড় খোলা জায়গা। তো সেই রকমই এগুলোকে মানে সরকার থেকে রাতে ঢোকা যাবে না এই সমস্ত জায়গায়, সেটা বলা হয়েছে। ঠিক আছে। ভৌতিক বা হন্টেড এইগুলোকে পরে লোকে বানিয়েছে, যে এই ঘোস্ট বাস্টার্সরা গেল, তারা নাকি ওইখানে আত্মা দেখেছে, তাদের মেশিনে নাকি অনেক রকমের ফ্রিকোয়েন্সি ধরা পড়েছে, হুম। লাল নীল রঙের লাইট জ্বলেছে। এবারে সেইখান থেকে বলা হচ্ছে, তারা বললো এখানে খুব হন্টেড। কিন্তু যে কজন গেল, তুই আমাকে একটা জিনিস বল, যতজন আজ পর্যন্ত ঘোস্ট বাস্টার্স যারা এই নিয়ে ব্যবসা করে খাচ্ছে, একটা ডেথ ইনসিডেন্ট আছে আমাকে বলতো, শুনেছিস? না, সেরকম কিছু। যে ঘোস্ট বাস্টার্স গেছে, মানে কি ঘোস্ট বাস্টার্স কাদের বলছে, যারা সাইন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে মেশিনের দ্বারা আত্মার খোঁজ করে বেড়ায়, তাদেরকে তো বলা হচ্ছে ঘোস্ট বাস্টার, বা ভূতের খোঁজ করে বেড়ায়, তাদেরকে তো ঘোস্ট। তো স্পিরিট স্পিরিট, হ্যাঁ। কয়েক লক্ষ এরকম অর্গানাইজেশন আছে যারা এইসব বুজরুম বাজরুম করে খাচ্ছে। কথাটা হচ্ছে যে কয়েক লক্ষ লোক এইসব ভুতুরে জায়গায় রাত কাটিয়ে আসছে, নানা রকম অভিজ্ঞতা এসে আমাদেরকে বোঝাচ্ছে, কিন্তু একটা মানুষ কিন্তু মরে যায়নি, একটা মানুষ কিন্তু অপঘাতে কিছু হয়নি ওইখানে, একটা মানুষ কিন্তু পাগল হয়ে যায়নি, সবাই সুস্থ। বললে বলবে হ্যাঁ ওর পেট খারাপ হয়েছিল, ও দুদিনের জন্য হাসপাতালে হয়তো ভর্তি হয়েছিল। এখন ওর যাচাই কে করতে গেছে? তুমি যে ভয়টা ছড়াচ্ছ, যে অন্ধবিশ্বাসটা ছড়াচ্ছ, সেটার এফেক্ট বলো, সেটার রেজাল্ট বলো আমাকে। কি রেজাল্ট পেলে? কেউ মারা গেছে, হয় নেগেটিভ হবে নয় পজিটিভ হবে। পজিটিভ তো তুমি ওখান থেকে কিছু দেখাতে পারবে না, কারণ তোমাদের কাজই হচ্ছে নেগেটিভ দেখানো। তা নেগেটিভ যদি দেখাবে তো ভালো করে দেখাও, যে হ্যাঁ আমাদের 10 জনের একজন দল গেছিল, যেরকম সিনেমার কথা বলছিস, যে একটা পোড়ো বাড়িতে 5 জন গেছে, 5 জন গিয়ে 5 জনের 4 জন মারা গেছে ভূতের প্রকোপে, একজন কোনো রকমে হয়তো ফিরতে পেরেছে বা সেও পারেনি। একটা হয়তো মোবাইল ক্যামেরা বা একটা ভিডিও ক্যামেরা সবকিছু রেকর্ড হয়েছে, সেটা হয়তো কেউ হাতে পেয়েছে, তাই থেকে মুভি তৈরি হয়েছে। এই তো সিনেমার প্লটস থাকে ইউজুয়ালি, এই তো। কিন্তু এটা যদি সিনেমার প্লট হয়, রিয়েল লাইফে একটা লোকও কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট, একটা না সাপের কামড়ে মরেছে, না একটা ইট খসে পড়ে মরেছে, কিছুই হয়নি। এটা কি করে সম্ভব? আমার কথাটা বুঝতে পারছিস যে আমি কোন হুম হুম। যুক্তিতে বলতে চাইছি? যে ভ্রান্তি, অন্ধবিশ্বাস এইগুলো ছড়িয়ে অনেকে কিন্তু এটাই রোজগার। এই যে ভূতের সিনেমা মানুষ ভয় পাচ্ছে, এটা কি এটার থেকে কিন্তু প্রডিউসারের লাভ হচ্ছে, তার একটা উদ্দেশ্য আছে। ভূত আছে, এটাকে ছড়িয়ে কিন্তু বেশ কিছু জনের সংসার চলছে, সেটা বুঝতে হবে। সে কিন্তু বিনা পয়সায় করছে না। তো এই হচ্ছে ব্যাপার, যে মোটিভটা খুঁজে বার কর, যে যারা বলছে যে এখানে ভূত আছে, এটা হন্টেড প্লেস, মোটিভটা কি তাদের? তারা প্রমাণ দিতে পারবে? এনার্জি। আরে এনার্জি, এনার্জি কাকে বলে? ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার, এমসি স্কোয়ার। তাই তো? এনার্জি ম্যাটারে কনভার্ট হয়, ম্যাটার এনার্জিতে কনভার্ট হয়। রাইট আর রং? তাই হুম তো? তাহলে জলটাকে আমি গরম করছি, জল থেকে বাষ্প তৈরি হচ্ছে, বাষ্প থেকে মানে স্টিম তৈরি হচ্ছে, স্টিম থেকে মেকানিক্যাল এনার্জি, স্টিম ইঞ্জিন ঘোরাচ্ছি, সেই মেকানিক্যাল এনার্জি থেকে আমি ইলেকট্রিসিটি তৈরি করছি।
ইলেকট্রিসিটি থেকে আমি আরো 10টা জিনিস চালাচ্ছি, তার মানে কি একটা এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। এই তো বলা হচ্ছে তাহলে হিট হুম এনার্জি, লাইট এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, এগুলো সব এক একটা এনার্জি। আবার পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এটাও এনার্জি। এইবারে কথাটা হচ্ছে যে তার মানে ওরা যে যন্ত্রতে এনার্জি মাপছে, সেই এনার্জিটা তার মানে অ্যাটমস দিয়ে তৈরি। এনার এনার ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। তাহলে ইজ ইকুয়াল টু যখন এম আসছে, সি স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে ই ইজ ইকুয়াল টু এম, মানে এম ইজ ইকুয়াল টু ই। এনার্জি ইজ হুম ইকুয়াল টু ম্যাটার, ম্যাটার ইজ ইকুয়াল টু এনার্জি, দুটোই তার মানে সেম। তাই তো? সি মানে কনস্ট্যান্ট। তাই তো? তাহলে ম্যাটার আর এনার্জি দুটোই সেম হয়ে গেল। তে ভূত বা প্রেত বা আত্মা, সেটা এনার্জি দিয়ে তৈরি। কি এনার্জি সেটা? সেটা অনেকে বলে ওটা একটা এনার্জি, আত্মা হচ্ছে একটা এনার্জি। কি এনার্জি, কি ধরনের এনার্জি? ইলেকট্রিক্যাল এনার্জি? এবার বলবে না ওটা নেগেটিভ এনার্জি। আরে নেগেটিভ এনার্জি মানে কি? যার মধ্যে নিউট্রন, কি হয় একটা অ্যাটমের মধ্যে তিনটে জিনিস গোদা বাংলা ভাষায় আমরা জানি, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। তাই তো? তাহলে যেই অণুর মধ্যে ইলেকট্রনের মাত্রা বেশি রয়েছে সেটাকে আমরা নেগেটিভ এনার্জি বলবো। তাই তো? আর যেটার মধ্যে প্রোটন মানে ইলেকট্রনের মাত্রা কম রয়েছে সেটাকে আমরা পজিটিভ এনার্জি বলবো, মানে পজিটিভ, পি, প্রোটনস এর মাত্রাটা বেশি রয়েছে তুলনামূলকভাবে। তাই তো? তাহলে এটাকেই তো আমি নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি বলছি। এর সাথে ভূতের কি সম্পর্ক? অনেকে বলছে আত্মা হচ্ছে এনার্জি। আরে এনার্জি কি এনার্জি, সেটা তো ব্যাখ্যা দিতে হবে। মানে এবারে বলছে বলবে, শুভ শক্তি থাকলে অশুভ শক্তি নিশ্চয়ই হ্যাঁ, আছে, এটা ব্যাপারটা আবার আরো এমন। সুন্দর একটা কথা। এটা আরো সুন্দর কথা, যে শুভ শক্তি থাকলে অশুভ শক্তি থাকতে পারে। কথা হচ্ছে শুভ আর অশুভর মধ্যে তফাৎ কি? শুভ কোনটা? শুভ শক্তি যে আমরা বলছি সেটা কাকে বলছি, আর অশুভ শক্তি যেটা বলছি সেটা কাকে বলছি? শুভ আর অশুভটা তো রিলেটিভ টার্ম, মানে আপেক্ষিক ব্যাপার। তাই না? শুভ শক্তি আর অশুভ, যেরকম ধর তুই সমুদ্রের পাড়ে বসে আছিস, তাহলে সমুদ্রেতে কি হয়? সমুদ্রের পাড়ে সবসময় ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজ 24 ঘন্টার মধ্যে এটা হতেই থাকে। তাই তো? মানে একবার সমুদ্রের দিক থেকে স্থলের দিকে হাওয়া যাচ্ছে, আর একবার স্থল থেকে, মাটির দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া যাচ্ছে। এটা তো সবাই জানে। তাই তো? এবারে তুই এমন সময় গেলি ভর দুপুরবেলা রোদ্দুরের মধ্যে, যখন সমুদ্রের দিক থেকে তোর ল্যান্ডের খাবারটা দিকে আসছে। হাওয়াটা আসছে। এবার সেই হাওয়ার মধ্যে কি আসছে? নোনা জল আসছে, নুন আছে। সেই বাষ্পটার মধ্যে কি আসছে? সেই জলের ছেটেটার মধ্যে কি আসছে? নুন আসছে। তার উপরে সূর্য, তোর রংটা কি হয়ে যাচ্ছে? কালো হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে বলতে পারি অশুভ, কারণ ওটা তো তোর চামড়ার ক্ষতি করছে। তাহলে এটাকে অশুভ বলতে পারি। তাহলে তাহলে এর এর অপোজিট কোনটা? এর অপোজিট যেটা আমাকে ফর্সা করবে। কতটা ভালো করে বোঝ। তে একটা বাষ্প আমার রংকে কালো করে দিচ্ছে, তাহলে এর অপোজিট কোনটা, যেটা আমাকে ফর্সা করবে, নাকি অ্যাবসেন্স অফ দ্য নেগেটিভ থিং, সেটাই শুভ? কথাটা বোঝাতে পারছি? অশুভর বুঝতে পেরেছি। প্রভাবটা, অশুভ শক্তির প্রভাবটা যদি আমি কাটিয়ে দিই, তাহলেই সেটা শুভ হয়ে যাচ্ছে। এটা এক ব্যাখ্যা। আর আরেকটা কি হচ্ছে, অশুভ শক্তি যেটা আমার রংটাকে কালো করে দিচ্ছে, সেটাকে আমি ফাইট করছি যুক্তি দিয়ে, যে তাহলে এমন একটা শক্তির দরকার যে আমার রংটাকে ফর্সা করে দেবে। তাহলে কোন যুক্তিটা তোর মনে হয় ঠিক? মানুষ এই জিনিসগুলোকে, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তর্কের খাতিরে বা যুক্তির খাতিরে ব্যবহার করে। কিন্তু দেখ, সুখ কাকে বলে বলতো? দুঃখের শেষ যেখানে হয় সেটাই সুখ। তোর পেট ব্যথা করছে মানে তোর দুঃখ, তোর ব্যথা আছে। তাই তো? তুই একটা ওষুধ খেলি, ওষুধ খেলি, পেটের ব্যথাটা কমে গেল। ঠিক আছে? তুই কি বলি, বাবা বাঁচলাম।
তার মানে কি, তোর বেদনাটা, তোর দুঃখটা, তোর কষ্টটা যেই শেষ হয়ে গেল, তুই সুখ পেয়ে গেলি। তাহলে নেগেটিভ এনার্জি যেখানে নেই, নেগেটিভ এনার্জি মানে ডিস্ট্রাকটিভ, ক্ষতিকারক, যে জিনিসটা তোর ক্ষতি করছে, সেটা তোর চামড়া, মানে চামড়ার রং হোক, সেটা তোর মানসিকতা হোক, ভ্যাটের দিক থেকে হাওয়া আসছে, যেখানে গরু, মোষ মরে গেলে পরে, কুকুর বিড়াল মরে গেলে পরে যেই ভ্যাটে ফেলে দিয়ে আসে, সেই দিক থেকে তোর ঘরে হাওয়াটা আসছে, তোর মন ভালো থাকবে? থাকবে না। এবারে ওইদিকে জানলাটা বন্ধ করে দিলি, বা যেই হাওয়াটা উল্টো দিকে বইতে আরম্ভ করলো, তোর মন ভালো হয়ে গেল। তাহলে কি শুভ শক্তি কিছু এলো? তা তো নয়। নেগেটিভিটিটাকে নেগেট করলি তুই, যেই নেগেটিভ খারাপ জিনিসটা, যেটা তোর অপছন্দ হচ্ছিল, যেটা তোর ক্ষতি করছিল, যেটা তোর মানসিক অশান্তি দিচ্ছিল, ডিস্ট্রাকটিভ যেটা, সেটাকে যেই তুই আটকে দিলি, তখনই তো তুই শুভ হয়ে গেলি। সেটাকে শুভ শক্তি বলা হচ্ছে। শুভ শক্তি কোনো আলাদা শক্তি নয়, সুখ কোনো আলাদা বস্তু নয়, দুঃখের শেষ মানেই সুখের শুরু। সুখ কোনো আলাদা বস্তু নয়, যে আচ্ছা আমার পেটে ব্যথা করছিল, আমি ওষুধ খেয়ে নিলাম, পেটের ব্যথা কমে গেল, আমি আমি সুখ পেলাম না, তা তো নয়। খিদে পেয়েছে, পেট জ্বালা করছে, ছুঁচো ডন মারছে, এদিক ওদিক করছে, পেট ভরে খেলাম, বললাম কি আহ, কি ভালো খেলাম, তার মানে কি, আমার যে এই শান্তিটা হলো কি, না পেটে যে ব্যথাটা হচ্ছিল, জ্বালাটা হচ্ছিল, খিদেটা পেয়েছিল, যেই পেট ভরে খেয়ে নিলাম, আমার প্রয়োজন, আমার কষ্টটা লাঘব হলো, এবং আমি সুখ খুঁজে পেলাম, শান্তি খুঁজে পেলাম, শান্তি নয়, সুখ। বা ওই যে বললি, যে কি যেন বললি, শুভ শক্তি। শুভ শক্তি। বোঝাতে পারছি? প্রশ্ন থাকলে দেখ, তোর কাজ হচ্ছে আমার 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 সাথে তর্ক করা, কারণ এগুলো তো তুই বলছিস তোর কাছের মানুষ বলেছে। তাহলে প্রশ্ন কর, যদি মনে হয় যে না আমি ভুল কোথাও বলছি, প্রশ্ন কর, তাহলে জিনিসটা জমবে ভালো। ওটাই তো বলছি যে এই যে তাহলে যে মানুষ বলছে, যে তোমাকে সেই গল্পটাই আর কি বলতে যাচ্ছিলাম, যে একটা মানুষ, মানে এটা সত্য ঘটনা, মানে যার সাথে হয়েছে সেই আর কি শেয়ার করেছে, যে তার খুব, সেই যে সময় ঘটনাটা ঘটেছিল তার কদিন আগেই তার বিয়ে হয়েছে আর কি, নিউলি ম্যারিড। এবং তা ওনার বাবার আর কি আহ, রাস্তায় কোনো এক দুর্ঘটনা ঘটে, তোর বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। তো উনি খবর পেয়ে যথারীতি ওর বাবাকে হসপিটালে দেখতে গেছে। এবার হসপিটালে তো অনেক কটাই গেট থাকে জেনারেলি। তো উনি যে গেটটা দিয়ে ঢুকেছে, ওনার বক্তব্য, সেই গেটটা অ্যাকচুয়ালি মেন গেট নয়, সেটাও একটা গেট, কিন্তু ওটা ওটা মেন গেট বলে গণ্য হয় না। ওটা ওটা দিয়েও যাওয়া যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই গেট দিয়ে ঢুকতে গেলে তুমি সর্বপ্রথম যেটা পাবে সেটা হচ্ছে মল। তো তিনি সেটা জানতেন না। তো তিনি সেই মর্গের পাশ থেকেই আর কি ঢুকেছেন, এবং যেহেতু সিন্স শি ওয়াজ নিউলি ম্যারিড, একদম নতুন বিয়ে হয়েছিল, সাজগোজও সেরাম ছিল। তো শাড়ি ফাড়ি পরে আঁচলটা মানে ওনার বক্তব্য যে আমি আঁচল ফাঁচল কিছুই বুঝিনি বা দিইনি, এমনি নর্মালি ঢুকে গেছে। গিয়ে বাবাকে দেখে টেকে যাই হোক করে সন্ধ্যেবেলা বাড়ি ফিরেছে। এবং বাড়ি ফিরে তিনি বসে আছে, তো হঠাৎ উনি রিয়েলাইজ করছে যে ওর মধ্যে একটা অস্বস্তি ভাব, ওনার মধ্যে একটা শুরু হয়েছে। দিয়ে উনি হট করে ওনার হাজবেন্ডকে বলছে আমি আবার বাবাকে দেখতে যাব। তো হাজবেন্ড বলছে তুমি তো এই দেখে আসি, এতক্ষণ তো ছিলে, আবার এখন ঢুকতে দেবেন নাকি তোমাকে? টাইম তো ওভার হয়ে গেছে। তো তাতেও জোর করছে না আমি যাব। তো এই নিয়ে নাকি হাজবেন্ডের সঙ্গে ওনার একটু খিটির পিটিরও হয়েছে এই বিষয় নিয়ে। কিন্তু উনি কিছুতেই রিলিফ পাচ্ছেন। তো যাই হোক, ওই করে সেই দিন রাতটা কোন রকম কাটলো। পরের দিন ওনারই শ্বশুর ওনাকে মনিটর করছে, বউটাকে, যে সেই বারান্দায় একা একা বসে কি বিড়বিড় বিড়বিড় করে নিজের সঙ্গে কিছু কথা বলে চলেছে। তখন ওনার শ্বশুর ওনাকে দেখে তখন তার ছেলেকে বললো যে হ্যাঁ রে বৌমার এই এই ব্যাপার আমি দেখছি, নর্মাল না, ও যেরাম থাকে সেরাম কিন্তু তার নয় বিহেভিয়ারটা। তো হাজবেন্ডও সেটা মনিটর করে বলে হ্যাঁ গতকাল রাতেও হঠাৎ করে ও আমার সাথে কিভাবে কথা বলছিল। তো শুনে যখন হাজবেন্ড গিয়ে ওনাকে টাচ করেছে, এবং টাচ করার সত্ত্বে মানে সঙ্গে সঙ্গে উনি একদম মানে সেই, যেটা আমরা নর্মালি কল্পনার জগৎ বা সিনেমায় দেখে থাকি, চোখ একটু লালচে লালচে, একদম মানে সেই আগের চোখে হঠাৎ করে একদম ইনস্ট্যান্ট তাকিয়ে ওর মানে হাজবেন্ডের দিকে তাকালো। হাজবেন্ড নিজে একটু ভয় পেয়ে গেল যে এরম তো নর্মালি থাকে না।
তারপর ব্যাপারটাকে খতিয়ে দেখতে জানা গেল ও মর্গের পাশ দিয়ে ঢুকেছিল, তো এই নিয়ে যাই হোক পরে গিয়ে আস্তে আস্তে তিনি সে রিকভার করে। তো এটা তো উনি নিজে রিয়েলাইজ করেছে, যে যে গল্পটা আর কি বলেছে, গল্প নয়, এটা সত্য ঘটনা। তাহলে এই ইম্প্যাক্টটাই বা কি করে পড়লো? সে তো সুস্থই ছিল, সে হসপিটালে গেল, দেখলো, দেখে আসার পর থেকেই তার মধ্যে এতগুলো চেঞ্জেস সে কি করে এলো? এবং তারই বক্তব্য যে উনি খুব বিশ্বাস করেন শুভ শক্তি যদি থেকে থাকে তাহলে অশুভ শক্তি আছে, আর সেদিন তাকে অশুভ শক্তির দ্বারা তিনি এই প্রভাবিত পরিস্থিতিতে হয়েছিলেন। পড়েছেন। হুম, হুম। দেখ, ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম, প্রথম জিনিস যেটা মাথায় এলো সেটা হচ্ছে কি, আমি মর্গের পাশ দিয়ে ঢুকেছি। ওই যে বললাম যে পাশের বাড়ি বলে দিচ্ছে, জানিস তো তোদের বাড়ির ছাদে একটা সাদা কাপড় পরে কাউকে ঘুরতে হুম, দেখেছি। হুম। মানে তোকে আগে ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি হয়ে গেছে, মানে একটা শকিং, একটা আতঙ্ক, একটা নার্ভাসনেস, এই ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রয়েছে কিন্তু তোর। ঠিক আছে, তুই কিন্তু একটা পরিষ্কার মন নিয়ে যাসনি। যেরকম তোর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে যে তোর ছাদে কেউ দেখেছে সাদা শাড়ি পরে ঘুরতে, তারপরে লোডশেডিং হয়েছে এবং তুই আওয়াজ পেয়েছিস এবং তুই নার্ভাস হয়েছিস। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক আগেই তৈরি হয়ে রয়েছে। বিশ্বাস যে শুভ শক্তি থাকলে অশুভ শক্তিও রয়েছে, এই বিশ্বাসটা, এটা কিন্তু একদম রুটে রয়েছে তোর, মানে শেকড় ডিপে রয়েছে যে ভূত আছে। মর্গের পাশ দিয়ে যাওয়া ঠিক নয়, এখানে মানুষ মরে গেলে এখানে রাখা হয়। এই ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু তোর ব্রেনে, বলে না দিমাগ মে হ্যাঁ, মানে ব্রেনের মধ্যে রয়েছে, তোর মনের ভেতরে রয়েছে। এটা এক। দ্বিতীয় হচ্ছে, সে গেছিল কোথায়? তার বাবাকে দেখতে, এবং বাবা খুব অসুস্থ। ঠিক আছে, এরকম অনেক সময় দেখা যায় যে যখন একটা মানুষ ট্রমার মধ্যে যায়, ট্রমা একটা সাইন্টিফিক টার্ম, যখন একটা মানুষ ট্রমার মধ্যে দিয়ে যায় না, তখন তার পার্সোনালিটিতে ডিসঅর্ডার আসে। যেই মানুষটা যেরকম থাকার কথা নয় স্বাভাবিকভাবে, সেই মানুষটার আমূল পরিবর্তন হয়ে গেছে। আবার একটু সময় দিলে, তাকে বকাবকি করলে, বা তাকে বোঝালে, বা তাকে সেই, মানে এগুলোকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট বলা হয়, মানে সাইকোলজির মধ্যে পড়ে, যে তাকে সেইভাবে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে গেলে পরে সে আবার বুঝতে শেখে যে না, রিকভার করে যায়। সে রিকভার করে যায়। এইগুলো হচ্ছে আমাদের ব্রেনে নানা রকম কেমিক্যালস আছে, নানা রকম কেমিক্যালস আছে। আজকে তুই দেখ, পার্কিনসন্স ডিজিজ, আগেকার দিনে বলতো ভূতে ধরেছে কেন, না লোকটা সবসময় এরম করছে, এরম করছে সব সময়, বসে আছে এরম করছে। আমি আর কি মারছি না, সে উঠছে বসছে, চায়ের কাপ ধরতে পারছে না, পড়ে যাবে, চা ছলকে পড়ে যাবে, সবসময় এরকম করছে, এটাকে বলা হয় পার্কিনসন্স ডিজিজ। সেটা এখন লোকে জানতে শিখেছে, কিন্তু আগে লোকে কি বলতো, ওকে ভূতে ভর করে আছে, ভূতে ভর করেছে। সুস্থ মানুষ দিব্যি কথাবার্তা বলছে, সবকিছু বুঝছে, সবকিছু উত্তর দিচ্ছে, কিন্তু দেখো সবসময় এরকম করছে, হাতের ওপরে কোনো জোর নেই, পায়ের ওপরে কোনো জোর নেই। পরে সায়েন্স বলছে এটাকে পার্কিনসন্স ডিজিজ, এর কোনো ট্রিটমেন্ট নেই, এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ। অনেক জায়গায় দেখা যায় যে বিভিন্ন গোষ্ঠীর লোক এই ধরনের মানুষগুলোকে নিয়ে ম্যাজিক হিলিং করে, ম্যাজিকের মতন তাকে সুস্থ করে দিল, কিন্তু সেইগুলো হয় টেম্পোরারি। তার ওষুধ কি? তাকে বেশি কিছু নয়, টিএইচসি। টিএইচসি হচ্ছে, আমরা যাকে বলি মারিওয়ানা, ওর ভেতরে একটা কম্পোনেন্ট, একটা একটা কেমিক্যাল যেটাকে টিএইচসি বলা হয়। আর টিএইচসি কি আর একটা, যাই হোক, মানে যেটা মারিওয়ানার মধ্যে থাকে, বাংলা ভাষায় যাকে বলা হয় গাঁজা। গাঁজা কি করে? আমাদের নার্ভগুলোকে শিথিল করে দেয়। এবারে ওকে তুই যদি সেই গাঁজা বা সিদ্ধির রসটা খাইয়ে দিস সাময়িকভাবে, মানে যতক্ষণ সেই মানে সিদ্ধির প্রভাবটা তার ভেতরে আছে, যতক্ষণ তার শরীরের নার্ভগুলোকে শিথিল করে রাখছে এই গাঁজাটা বা এই সিদ্ধিটা বা ভাংটা, ততক্ষণ কি হবে? আগে এরকম করছিল, এখন কি হবে? এরকম হবে। এবারে লোকে বলবে এই দেখো ভূত পালিয়ে গেছে,
এটা করবে না, সেটা করবে না, অমুক করবে না, তমুক করবে না, তোমাকে এটা এটা লিখে দিচ্ছি, ওখান থেকে ওই জিনিস পাওয়া যায়, বাওয়ার জল আছে, ও বা অমুকের জল আছে, বা ওইখান থেকে মন্ত্রপুত জল আছে, বা ওখান থেকে এনার্জাইজড এইসব গাছগাছড়া দিয়ে একটা মানানো জড়িবুটি আছে, ওটা কিনে নিয়ে 6 মাস খাওয়া, ঠিক হয়ে যাবে। কিন্তু এইগুলো লাইসেন্স নয়, এইগুলো হচ্ছে কি ভুজরুংবাজি। কারণ সায়েন্স বলছে কি, যে যখনই তোমার এই জিনিসটা শিথিল হচ্ছে, পার্কিনসন্স ডিজিজ তোমার যে নার্ভটাকে সব সময় একটা অ্যাংজাইটির মধ্যে রাখছে, সেই জিনিসটাকে শিথিল করে দিচ্ছে, গোটা শরীরকেই শিথিল করছে। সেই জন্য তুমি পার্কিনসন্স ডিজিজে যেই জিনিসটা খুব বেশি কাঁপছিল, সেই কাঁপুনিটা আস্তে হয়ে গেল। এবারে যারা ম্যাজিক দেখায় তারা বলবে দেখো, বা যারা ভোজবাজি দেখায় দেখো আমার কত ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতা, এটা চমৎকার, এটা ঈশ্বর আছে, ভগবান আছে, সেই জন্য এই চমৎকার করতে পারছি। আমি সবাইকে দোষ দিচ্ছি না, কিন্তু পেছনের রহস্যগুলো কিন্তু এইগুলোই থাকে অধিকাংশ সময়। তাহলে এগুলো হচ্ছে সব কি একটা কেমিক্যালের খেলা, যেই কেমিক্যালগুলো আমাদের শরীরে ঢুকলে পরে আমরা যেমন আছি তার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারি, সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারি। একটা জিনিস বলি, যারা অ্যানেস্থিসিয়া করা হয় না, অনেক অপারেশনের মধ্যে দিয়ে হুম যায় না, হুম। তারা নিজেরা কতটুকু জানে আমি জানি না, কিন্তু তারা, তার বাড়ির লোক যারা, তারা বুঝতে পারে খুব ভালো। অ্যানেস্থিসিয়া থেকে যখন একটা মানুষ জেগে ওঠে না, তখন কিন্তু তার ভেতরে মিথ্যে কথা বলার ক্ষমতা থাকে না। তুই তাকে যা জিজ্ঞেস করবি সে সত্যি সত্যি উত্তর দেবে। অ্যাটলিস্ট তার ভেতরে যেটা চলছে সেই উত্তরটাই পাবি, বানিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু তার ভেতরে নেই। তাহলে এটা কেন হচ্ছে? কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে? তো এই কেমিক্যালস, যখন এই কেমিক্যালস গুলো আমাদের শরীরে ইমব্যালেন্স তৈরি করে, তখন কি হয়? আমাদের এই পার্সোনালিটি ডিসঅর্ডার বা স্প্লিট পার্সোনালিটি, বা অনেক সময় কি হয় দেখবি, এগুলো বাচ্চাদের মধ্যে খুব পাওয়া যায়, যেটা তুই ওই মহিলার কথা বললি, আমি একটা বাচ্চার কথা বলি। একটা বাচ্চা স্কুলে প্রচন্ড বেশি টর্চার্ড হতো, কেননা সে খুব মোটা ছিল, ওর কোনো বন্ধু ছিল না। এমনকি ওর মিস বা যারা ওকে পড়াতো তারাও তাকে অপছন্দ করতো, এবং সে বাচ্চাটা বুঝতে পারতো তার বন্ধু নেই। সে টিফিন খেলে তার টিফিন ফেলে দেওয়া হতো, যে আর কত খাবি। মানে যেটাকে বুলিং বলা হয় বা বুলিড। দেখ, বাচ্চারা তো বুলিং কথাটার অর্থ বোঝে না। বোঝে না। একজন করছে তো 10 জন করছে, তাদের ওটাই মজা লাগছে। বড় হলে তুই বুঝবি বুলিং এর অর্থ কি। কিন্তু একটা মানে হুম ক্লাস হুম হুম। 1 2 এর বাচ্চা কি বুলিং বুঝবে? বাট 4 5 এর বাচ্চা কি বুলিং বুঝবে? সে 10টা বন্ধু মিলে ওকে বলছে, ও কাঁদছে, 10টা বন্ধুর আরো মজা হচ্ছে, যে কাঁদ কাঁদ আরো দেখি। ওটা ওদের কাছে একটা খেলার মতন, ওটাকে ঠিক বুলিং বলা যায় না। বুলিং হয়ে গেলে কিন্তু আমি দোষ দিচ্ছি অন্য বাচ্চাগুলোকে। আমি সেটা করতে চাইছি না, কারণ এরা সবাই শিশু। আমি খালি সাবজেক্ট লাইনে থাকতে চাইছি, যে একটা শিশু কি হচ্ছে, মানসিকভাবে টর্চার্ড হচ্ছে, তার কোনো বন্ধু নেই, তার টিফিন খেতে গেলে ফেলে দিচ্ছে, মা বাবাকে বললে পরে সেই মা বাবা বলছে যে তুই সত্যি তো এত মোটা, তুই কেন খাওয়া কমাস না। ঠিক আছে? টিচাররা বলছে যে তুমি এত মোটা হয়ে যাচ্ছ, তোমার বাবা মা কেন কিছু বলছে না, তুমি কি খাও, তোমার ডায়েট কি। তাকে লাস্ট বেঞ্চে বসাচ্ছে, কারণ ফার্স্ট বেঞ্চে বসালে তার পেছনের বাচ্চাগুলো দেখতে পাচ্ছে না ব্ল্যাকবোর্ড। তো কোণঠাসা হতে 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 একটা সময় ও ভেঙে পড়ে। ভেঙে পড়ার পরে দেখছে ওর বাবা মা লক্ষ্য করছে যে ও এরকম বাচ্চাটা একা খাটের উপরে বসে আছে, আর কথা বলে, জানিস তো আমি আজকে আহ, বেড়াতে যাব তোর জন্য না, আমি একটা পেন্সিল কিনে নিয়ে আসবো, হ্যাঁ, আমাকে বাবা কালকে 2 টাকা দিয়েছে। আমি কিন্তু এটা সত্যি ঘটনার কথা বলছি। বাবা আমাকে 2 টাকা দিয়েছে, বা আমি এক্স্যাক্ট মানে হুম ডিটো হুম বলছি, হুম। বাবা আমাকে টাকা দিয়েছে টিফিন খাওয়ার জন্য, তো টিফিন তো আমি খাবো না, আমি তোর জন্য একটা পেন নিয়ে আসবো। আর মা পেছনে দাঁড়িয়ে দেখছে যে বাচ্চাটা কাউকে বিছানার পাশে ইঙ্গিত করে কথাটা বলে যাচ্ছে। এবারে মা এসে চুলের মুঠি ধরে দুঘা দিয়েছে, কার সাথে কথা বলছিস? বাচ্চাটা চুপ, জানে বলে কোনো লাভ নেই। এটা বেশ কিছুদিন হয়ে যাচ্ছে, এবং এটা সব জায়গায় হচ্ছে, মানে ও একটা আর একটা অদৃশ্য কারোর সাথে 24 ঘন্টা কথা বলছে যতক্ষণ জেগে থাকছে, স্কুলে, বাড়িতে, খেলতে, বাসে, সব সময়। এবারে তখন লোকে বলল যে একে ভূতে পেয়েছে, ও দেখতে পাচ্ছে ভূত। আমি সত্যি কথা বলছি।
যে ও ভূত দেখতে পাচ্ছে, ওর পাশে আত্মা ঘুরে বেড়াচ্ছে, ও আমরা দেখতে পাচ্ছি না, ও দেখতে পাচ্ছে। আর সিনেমাতে এইসব জিনিসই দেখায়। ঝাড়ফুঁক ঠাড়ফুঁক করিয়ে কিচ্ছু হলো না, কোনো লাভ হয়নি, কারণ ওটাই লোকে আগে সাজেস্ট করে। হুম। আর এটা বহু আগের কথা আমি বলছি, বহু বছর আগের কথা। তো লাস্টে ওর আত্মীয়দেরই মধ্যে কেউ একজন ওর বাবা মাকে বকাঠকা দিয়ে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। তো সাইকিয়াট্রিস্ট তখন ওর সাথে কথা বলে, বাচ্চাটার সাথে কথা বলে পুরো ঘটনাটা বোঝে, বুঝিয়ে বলে যে ট্রিটমেন্ট বাচ্চাটার দরকার নয়, ট্রিটমেন্ট বাচ্চাটার আশেপাশে যারা আছে তাদের দরকার। কারণ বাচ্চাটাকে তোমরা এমন তৈরি করে দিয়েছো যে ও একটা নিজস্ব আলাদা জগৎ বানিয়ে নিয়েছে, যেটা ওর মনের ভেতরে সত্য হয়ে গেছে। কারণ ও বলবে কার সাথে কথা? ওর তো কেউ নেই। তাই ও মনের একটা বন্ধু বানিয়ে নিয়েছে। ওটা কোনো আত্মা ভূত প্রেত নয়, ওটা একটা মন গড়া চরিত্র, যেটা ওর কাছে সত্য হয়ে গেছে। তোমরা ওকে এমন টর্চার করেছো। তাহলে বোঝাতে পারলাম যে আমাদের ব্রেন অনেক খেলা খেলে আমাদের সাথে। কিন্তু তার মানেই যে ভূত আছে, অপদেবতা আছে, প্রেত আছে, আত্মা আছে, এই ডেফিনিশনে পৌঁছানোটা বুদ্ধিমানের কাজ নয়। এটা যে কোনো লোকের সাথে হতে পারে, পার্সোনালিটি ডিসঅর্ডার যে কোনো লোকের সাথে হতে পারে। কার কখন কি পরিস্থিতি কেউ জানে না, কি হতে পারে। হঠাৎ করে দুম করে লাগলো, আমার নাম কি আমি ভুলে গেলাম, তার মানে কি আমি ভূতে ভূতে পেয়েছে আমাকে? তুই কে আমি চিনতে পার। আমার এক বন্ধু কালী পুজোর সময় কি হয়েছে না, যাদবপুরে চেনা বাড়িতে চাইলে পরে ডাব দিয়ে দেয় তার বাড়ির লোক, যে যে কটা পারিস নিয়ে যা বাবা। ঠিক আছে, তার বাড়িতে চুরি করতে উঠেছে। এবারে রাত্রির বেলা, অত রাত্রির বেলা, কালী পুজোর রাত্রির, ঠিক আছে, গাছে উঠেছে, এবারে বাড়ি থেকে দরজা খুলেছে, টর্চ নিয়ে, কে রে কে রে। এবারে নার্ভাস হয়ে বা যাই করে ও ওপর থেকে পড়েছে, গাছ থেকে। ঠিক আছে, আমার বন্ধু আমার চোখের সামনে, আমি পাশে দাঁড়িয়ে 7 দিন না খাওয়া না দাওয়া বেলভিউ নার্সিং হোমে আমি বাইরেটায় বসে আছি, যে বন্ধুটা যাতে বেঁচে ফিরে আসে। কেন? না ওর বন্ধু, মানে বন্ধুটার মা বলেছিল যে রজত তোমার সাথে যাচ্ছে দেখো। আমি নিজেকে মনে করেছিলাম যে এই এর জন্য বোধহয় আমি দায়ী, আমার এটা উচিত হয়নি ওকে গাছে উঠতে দেওয়া। তো হাত স্লিপ করে পড়ে, পড়ে কোথায়, একটা পাঁচিল ছিল, পাঁচিলের উপরে মাথার পেছন দিকটা মারে, 7 জায়গায় ইন্টারনাল হ্যামারেজ হয়েছিল। নিজের মাকে বলছে তুই কে রে, তার মানে কি ও ভূতে পেয়েছে? ওর মা যখন গেছে, যখন ওর জ্ঞান ফিরেছে, প্রথমে তো কোমার মতন হয়ে গেছিল, তারপরে জ্ঞান যখন ফিরেছে, ওর মাকে বলছে আমার মাকে ডাক, তুই কে? ওর মাকে বলছে। তার মানে কি ওর ভূতে পেয়েছে? আমার কথাটা আমি বোঝাতে পারছি? যে এই সিনেমা দেখে আর কিছু ভোজবাজির যারা খেলা দেখায় তাদের কথা শুনে, বা যারা ভূত বিক্রি করে, বুঝছিস, ভূত সাবজেক্টটা বা বিষয়টাকে বিক্রি করে সংসার চালায়, তাদের কথা শুনে নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। ট্রমা মানুষকে অনেক রকম ভাবে পাল্টে দেয়। তুই বল এটা না, ঠিক। একটা মানুষ নেশা করে, প্রচুর নেশা যদি কেউ করে নেয়, তার সাথে কথা বলবি সেই মানুষটা আমূল পাল্টে যাবে। সাধারণভাবেই যে একটা বাঙালি কোনোদিন বাংলা ভাষা ছাড়া ইংরেজি কথা বলে না, 2 পেগ মদ খাওয়ার পরে দেখবি তার হিন্দি আরম্ভ হলো। 4 পেগ মদ খাওয়ার পরে তার মুখ থেকে ইংলিশ ফোয়ারার মতন বেরোচ্ছে। তারপরে খাওয়ার পরে সে ভুলে গেছে সে নিজেকে। ঠিক আছে, তার হাব ভাব কার্যকলাপ তখন সে মানে অন্যরকম, মানুষটাই আমূল পাল্টে গেছে। মানে সকালের সেই মানুষটা আর মাঝরাত্রিরের 1 বোতল মদ খাওয়া মানুষটার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। সকালবেলায় বলবি হ্যাঁ রে, তুই তোর বউকে মারলি কেন? গালে ভাই দিয়ে, আমি আমার বউকে মেরেছি। সে জানেই না যে সে তার বউকে মেরেছে। কে মারলো তাহলে? ভূতে এসে মেরেছে না ভূতে ভর করেছিল? কেমিক্যাল রিয়াকশনটা এমন হয়ে গেছে যে সে তার আইডেন্টিটিটাকেই লস করে ফেলেছে, যে আমি কে, আমার লিমিট কতটা, আমার কি করা উচিত, আমার কি করা উচিত নয়, সমাজ কাকে বলে, সমাজ কি বলবে, আমার মান সম্মান, তার ঊর্ধ্বে চলে গেছে সে। তাই সে যে কর্মগুলো করেছে তার সাথে একটা স্বাভাবিক সেই মানুষটার কোনো সম্পর্ক নেই।
এগুলো তো আমরা আঁকছাড় হতে আচ্ছা, দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রজত দা, আমরা কেটে কেটে গেছিল। গেছিলাম, যাই হোক, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কেটে গেছিল। তো যাই হোক, যেটা আমি প্রশ্নটা করতে চাইছিলাম, যে এই যে তুমি যে কথাগুলো বললে একটু আগেই, যে আহ ভূতে ভর করা বা এই ধরনের জিনিসগুলোকে তুমি যেভাবে ব্যাখ্যা করলে, তো এর পাশাপাশি তো এরম অনেক শোনা গেছে যে ঠাকুরেরও নাকি ভর পড়ে মানুষের ওপর, এবং দেখ, প্রচুর ঠাকুর বাড়িও আছে। দেখ ব্যাপারটা, এগুলো হচ্ছে অধিকাংশটাই ঢপবাজি এগুলো। ব্যাপারটার আচ্ছা, উৎসটা কোথা অধিকাংশ, থেকে? অধিকাংশ বলতে তুমি কিন্তু হ্যাঁ, পুরোটা বলছো না। হ্যাঁ। এবারে সেইটার ব্যাখ্যাটায় যাচ্ছি, অধিকাংশ কেন বলছি। তাহলে উৎসটা বুঝতে হবে যে এই ভর করাটা আসছে কোথার থেকে। আমার নিজে চোখে দেখা চাকি, একজন ঠাকুর মশাই, ঠিক আছে, প্রায় 1 ঘন্টা 15 মিনিটের উপরে আহ, মা দুর্গার আরতি করে যাচ্ছে, মা কালীর আরতি করে যাচ্ছে, আরতি করে যাচ্ছে। এক হাতে ঘন্টি আর এক হাতে আরতি করে যাচ্ছে, বয়স্ক মানুষ, তত্তর করে ঘামছে, ঠিক আছে, হাত পা দেখে বোঝা যাচ্ছে কাঁপছে। মানে আমরা জোয়ান ছেলে, আমাদের পা ব্যথা হয়ে গেছে যে দাঁড়িয়ে আরতির সময় তো আর বসে বসে আরতি দেখা হুম যায় না, হুম। ঠিক আছে, দাঁড়িয়ে দেখ, আমাদের পা ব্যথা হয়ে গেছে। আর উনি প্রায় 1 ঘন্টা 15 মিনিটের উপরে, তখন ওনার শেষ হয়নি, উনি আরতি করে যাচ্ছেন, ঠিক আছে। এবার করতে 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 একটা সময় আসলো, উনি ধপাস করে পড়ে গেলেন, ঠিক আছে, হাতে যা কিছু ছিল ছিটকে পড়ে গেল। আর বলছে, মা তুই তুই কথা শুনবি না আমার? শুনবি না মা, আমার কথা শুনবি না? তাহলে তোকে আমি ভালোবাসছি কিসের জন্য, মানে এই ধরনের একটা, মানে ও কথা বলছে মায়ের সাথে। এবারে এটাকেই তো তুই বলছিস যে ভর করা, বা হুম হুম। উম, হ্যাঁ, উম, মানে এটাই ইঙ্গিত করছে। এই ধরনের জিনিস এইখান থেকে কিন্তু উৎস। এবং এটাও আমার মানে মোটামুটি অভিজ্ঞতায় আছে, এই ধরনের জিনিসও দেখেছি, তাই বলতে পারছি। হ্যাঁ, যে এটা 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 কি করে হলো? এটা হলো কারণ উনি আরতি করতে করতে ট্রান্সে চলে গেছেন। ট্রান্স মানে বুঝিস তো? ট্রান্স না না মানে, না। ট্রান্স মানে ব্রেনটা এমন একটা লেভেলে চলে গেছে, যখন গোটা জগৎ অন্ধকার হয়ে গেছে তার সাথে, তখন খালি সে আর তার মা যার আরতি করছে। এবারে সে মনে মনে আরতি করছে, মাকে ডাকছে, মায়ের সাথে কথা বলছে, করতে করতে শরীরটাকে এত বেশি খাটিয়ে ফেলেছে, যাকে বলা হয় এক্সস্ট করে ফেলা, এত বেশি এক্সস্ট করে ফেলেছে, এত বেশি ব্রেনে হিট, অনেক সময় অজ্ঞান হয়ে যায় লোকে। কেন? কারণ ব্রেন যখন প্রচন্ড বেশি ঘামই কেন বলতো, আমাদের কেন শরীরে ঘাম হয় সাইন্টিফিক ভাষায়? তেজ। না, ঘাম হচ্ছে আমাদের শরীরের অটোমেটিক এসি। আমাদের শরীরের যখন তাপ অতিরিক্ত হয়ে যায়, তখন শরীরটাকে ঠান্ডা করার জন্য ঘামটা হয়, এটা একটা এসির কাজ করে, যাতে শরীরের আমাদের যে বিভিন্ন এটা একটা অন্য বিষয় কিভাবে, এটা একটা অন্য বিষয়। এই যে আমাদের মাথা ঘেমে যাচ্ছে, মানে এখানে যখন তাপ বেড়ে যাচ্ছে তখন ঘামটা হচ্ছে, যাতে সেই ঘামটায় যখন হালকা হাওয়া যাচ্ছে, তখন এই তাপটাকে সেটা কন্ট্রোল করছে। এটা একটা অটোমেটিক এসি, এটা আমাদের ইভলিউশন প্রসেস থেকে এসছে। হ্যাঁ, যার জন্য দেখবি যেই যেই সব অঞ্চলে ঘাম হয় না, সেখানে কিন্তু স্ট্রোকের সংখ্যাটা বেশি, শরীর খারাপটা বেশি হয়, স্ট্রোক বেশি হয়। হ্যাঁ, তো যাই হোক, তো তার মানে কি, আমার হিটটা তৈরি হচ্ছে, মানে শরীরের তো একটা নেওয়ার ক্ষমতা হুম। আছে, সেটার ঊর্ধ্বে যখন চলে যাচ্ছিস তখন অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায়, মানে ব্রেনটা তখন রিবুট করে, মানে বন্ধ হয়ে গিয়ে আবার নতুন করে চালু হয়, সেটাকে অজ্ঞান হয়ে যাওয়া বলছে। যে ওটা আর নিতে পারছে না, ওর বেশি আর ব্রেনটা শরীর মানে বহন করতে পারছে না, তখন এই যে অতিরিক্ত ব্যথা পড়ে না, এবার আমি অজ্ঞান হয়ে যাব, এত ব্যথা করছে এবার আমি অজ্ঞান হয়ে যাব। যতক্ষণ তোর মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব, ততক্ষণ তুই অজ্ঞান হবি না। যখন তোর শরীরের ব্যথা নেওয়ার ক্ষমতার মাত্রাটা ছাড়িয়ে যাবে, তখন তুই অটোমেটিক অজ্ঞান হয়ে যাবি। কেন? কারণ শরীর বুঝছে যে ও ব্যথাটা আর নিতে পারছে না। শরীর কিন্তু তোর মন পড়ছে না, শরীর তোর হরমোনসের ব্যালেন্সটাকে দেখছে,
যে যখন তোর ভয় করছে, ব্যথা করছে, তখন কি নানা রকম হরমোন, নানা রকম কেমিক্যাল তোর শরীরে ছাড়ছে। তো এবারে এই শরীরের যে কেমিক্যালের ব্যালেন্সটা, এটা ব্রেন কিন্তু যেরকম বগলে থার্মোমিটার দিয়ে পারা উঁচু নিচু, ওই রকম আমাদের ব্রেন ওই পারদ, ওই কেমিক্যালের পারদ দেখছে। যখন ও বুঝছে যে শরীরটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কেমিক্যালের মাধ্যমে, ও কিন্তু মনের আবেগ বুঝছে না, যে তুই কি ভাবছিস, কি হুম করছিস, ওসব পড়ছে না। ও কেমিক্যাল মাপছে, যে শরীরের কেমিক্যালের মাত্রাটা যখন একটা লেভেলের বাইরে চলে যাচ্ছে, ওভার ফ্লাডেড হয়ে যাচ্ছে, তখন কি করছে, ও পুরো গোটা শরীরটাকে শাটডাউন করে দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাচ্ছে। এটা সায়েন্সের ভাষায়। ঠিক আছে? তো অনেক সময় যখন শরীর নিতে পারে না, তখন কি হয়ে যাচ্ছে, মানুষ ওই আরতি করতে করতে পড়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। আর অনেক সময় কি হয়, সে ভাবের ঘোর, এই যে ট্রান্স বলে না, ট্রান্সের আর এক অর্থ হচ্ছে ভাবের ঘোরে ঢুকে যাচ্ছে। মানে তখন তার মাথায় একদম, মানে খালি সে আর মা। এবার তার বিশ্বাসের ওপরে আমি সেখানে প্রশ্ন তুলছি না, কিন্তু সেটা কিন্তু সবার হয় না, সেটা কিন্তু নাটক করে হয় না। এই এই এইখান থেকে এর শুরু। এবারে তখন সে মায়ের সাথে কথা বলছে, লোকে বলছে ছুস না, কারণ ছুতে নেই, তখন সত্যিকারেরই ছুতে নেই, কারণ সে তখন কিন্তু শরীরের বাইরে, শরীরের ঊর্ধ্বে। তখন তুই তো তাকে যদি ঝাঁকিয়ে তুলিস, হার্ট অ্যাটাক করে যেতে পারে। ঠিক আছে? সেই জন্য বলে জলের ছিটা দে। সব থেকে ভালো হচ্ছে দূর থেকে জলের ছিটা দেওয়া, মানে শরীরটাকে ঠান্ডা করা। ঠিক আছে? এবং সচেতন করা, সতেজ করা। জল একটা চমক দেয়, মানে ঘোর কাটানো। সেই জন্য দূর থেকে জলের ছিটা দেয়, কেউ গা ছুঁয়ে ডাকে না। এখানে অনেকে বলে না যে ছুস না, ছুস না, ঠাকুর ভর করেছে। কথাটা সেটা নয়। এটা এটা জ্ঞানী লোকেরা বলে গেছে যে যখন এইরকম হয় কারো, তখন তাকে ঝাঁকুনি দিয়ে বা তুলে ধরে বা তাকে ঠেলাঠেলি করে, গুতোগুতি করে তাকে ফিরিয়ে আনতে নেই, কারণ তাতে তার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি। একটা মানুষ অন্ধকার রাত নিজের ঘরের মধ্যে অন্ধকার করে তপস্যা করছে, সেটা ট্রান্সে যেতে চাইছে, সেই সময় তার কাঁধে গিয়ে কিরে, ফট করে হার্ট অ্যাটাক হয়ে যাবে। সে তো কল্পনা করেনি, সে তো এইসব ভাবছে না, তখন সে অন্য জগতে চলে গেছে তার ব্রেন। তখন তুই তাকে মজা করে কিরে করলি, সে হার্ট অ্যাটাক হয়ে গেল। এটা স্বাভাবিক। তাহলে যাতে এইগুলো না হয়, সেই জন্য গুরুজনরা বা যারা জ্ঞানী লোক, তারা কি বলেছে, এই সময় ছুবে না। তো সেইখান থেকে এসছে যে ছোবে না। কেন না, ঠাকুর ভর করেছে, এই হচ্ছে উৎস। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা হচ্ছে সে তখন একটা ভাবের ঘোরে রয়েছে, যেখানে সে আর মা একটা কথোপকথন হচ্ছে, বা সে একটা অন্য দুনিয়া, একটা অন্য জগতে রয়েছে। যেরকম এর আগে মেয়েটার কথা বললাম, হুম যে মাথার ভেতরে একটা অন্য জগৎ তৈরি করেছে। ঠিক আছে? ঠিক সেই রকম ভাবে এই মানুষটা যে পুজো করছে, ভাব দিয়ে ভক্তি দিয়ে মাকে ডাকছে, সে কিন্তু তোরা আমার মতন এত যুক্তিবাদী নয়, সে ভাব, সে ভক্তি দিয়ে ডাকছে। হুম হুম তো সেখানে কিন্তু ভক্তিটা প্রধান, সেখানে কিন্তু জ্ঞান, মায়ের কটা হাত, আঙ্গুলটা কেন এরকম, ওসবও ভাবছে না। ও খালি মায়ের আরাধনা করে যাচ্ছে, ভাব দিয়ে ডাকছে। তো সেই ভাবের ঘোরে ও ঢুকে যাচ্ছে। ঘোর মানে কি? ঘোর কাকে বলে? এই দেখো, ঘুম থেকে উঠলো, এখনো ঘোর কাটেনি, মানে কি ঘোর কাটেনি? মানে সেই পরিস্থিতিটাকে থেকে তুই বেরিয়ে আসিসনি, ঘুমের সেই আবেশ থেকে তুই বেরিয়ে আসিসনি। তো এইখানে সেই ভাবের ঘোরে ঢুকে গেছে, মানে ভাবের মধ্যে ঢুকে গেছে, সেই আবেশে ঢুকে গেছে সে। তো তখন তাকে হাত দিয়ে ছুতে নেই। তাই আগেকার দিনের গুরুজনরা বলতো ছুস না। ছুস না এই কারণে নয় যে তার ভেতরে ঠাকুর ঢুকেছে। ছুস না এই কারণে, কারণ সে এখন তার শরীরে যেই ফ্রিকোয়েন্সিটা চলছে, প্রত্যেকটা মিনারেলের একটা ফ্রিকোয়েন্সি আছে কিন্তু চাকি। পাহাড়ের একটা ফ্রিকোয়েন্সি আছে, সমুদ্রের হুম একটা হুম হুম ফ্রিকোয়েন্সি আছে, জলের একটা ফ্রিকোয়েন্সি আছে, লোহার একটা ফ্রিকোয়েন্সি আছে। প্রত্যেকটার একটা ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি মানে পরে বোঝাবো, বাদ দে। ঠিক আছে? তো তেমনি ওই অবস্থায় মানুষটার কিন্তু শরীরের একটা অন্য ফ্রিকোয়েন্সিতে চলছে, খুব সূক্ষ্ম দেহে রয়েছে সে। সে তাকে যদি তখন তুই গায়ে হাত দিয়ে ঠেলাঠেলি করিস, সে শরীর দুম করে ছেড়ে দিতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে যে ওর থেকে দূরে থাকো, ওকে ঠাকুর ভর করেছে। এটা একটা, মানে যাতে আর ওই যে সেই বললাম না যে ওইখানে যাস না, ভূত আছে, ওই হুম প্রথম হুম গল্পে যেটা বললাম, এখানেও সেই রকম একটা গল্প তৈরি করা, যে ওকে ছুস না কেন, কারণ তাতে ওই মানুষটার ক্ষতি হবে। কিন্তু এটা কিন্তু কোনো নাটক নয়, এটা কিন্তু সবার দ্বারা হয় না।
এবং যার হয় তাকে তুই দেখলেই বুঝতে পারবি যে অমানসিক একটা কাজ হচ্ছে তার মধ্যে দিয়ে। ওই যেতে যেতে হঠাৎ করে দুম করে পড়লাম, চোখ লাল করলাম, আর তোমার ঠিকুজি কুষ্টি বলে দিলাম, ওগুলো নাটক। ওইগুলো সম্পূর্ণ নাটক। কারোর ওষুধ দিয়ে দিচ্ছি, কারোর ভোজবাজির খেলা দেখাচ্ছি, ওইগুলো সব নাটক। ওইগুলো সব নাটক। সেই জন্য বললাম যে অধিকাংশটাই নাটক এগুলো। যারা মানে আমার মতন যারা লোক, তারা দেখে বুঝতে পারবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, কোনটা নাটক। বোঝাতে পারছি? তাই এগুলোর থেকেও দূরে থাক, বলার উদ্দেশ্য এইটা। আচ্ছা। ঠিক আছে? কারণ ঠাকুরে ভর কাকে করবে? মানুষকে করবে। তো তো মানুষের মধ্যে তো ঠাকুর রয়েছে। মধ্যপ্রদেশে গেলে পরে, আমাদের এখানে এই প্রচলনটা নেই, মধ্যপ্রদেশে কুমারী পুজো মানে ছাড়া তুই কোনো কাজ করতে পারবি না। ওখানে এই যে দুর্গা পুজো হয়, তার আগে কুমারী পুজো হয়। কেন? আমরা এখনো কি বলি? এই বাচ্চা ছেলে, ও একটা শিশু, ওকে গালাগাল দিবি না, ওকে ঝাঁটা দিয়ে মারবি না, পা দিয়ে লাথি দিয়ে মারবি না, বলি না? কেউ করেও না আজকাল। সেই মনুষ্যত্ব বোধটা সমাজে এখন আছে, কিন্তু একটা সময় এগুলো চলতো, যে ও বাচ্চা ছেলে, ও শিশু, ওকে লাথি মারবি না, ওকে গালাগাল করবি না, ঠিক আছে, ওকে ওর গায়ে ঝাঁটা দিবি না, ঝাঁটার জল ছেটাবি না। এগুলো বলতো কেন? কারণ আমরা ধরে নিই যে প্রত্যেকের মধ্যে নারায়ণের বাস। ছেলে হলে নারায়ণ, মেয়ে হলে লক্ষ্মী। আবার উপনিষদ কি বলছে? ব্রহ্ম তোমার ভেতরেই আছে, তুমি দেখতে পাচ্ছ না। তাই তাহলে ব্রহ্ম বা দেবদেবী যদি আমাদের ভেতরেই থাকে, ব্যাখ্যায় যাচ্ছি না যে দেবদেবীর ব্যাখ্যা, ব্রহ্মর হুম ব্যাখ্যা, হুম হুম। ঠাকুরের ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু আমি বলছি যে কোনো শক্তি যদি আমাদের ভেতরে থেকেই থাকে, তাহলে আবার নতুন করে কে ভর করবে আমাকে? সেটাও ঠিক। এবং এটা তোর আমিও মানি যে তোর মানুষের ভেতরে তো, মধ্যেই ভগবানের বাস। তাহলে তা তোর মধ্যে আবার ভরটা কে করবে? তার মানে ওই কেমিক্যালের খেলা ব্রেনের মধ্যে, তখন একটা কেমিক্যালের খেলা হয়। সত্যি সত্যি একটা কেমিক্যালের খেলা চলছে, যেটাকে আমরা ট্রান্স বলছি, যেটাকে বলা হচ্ছে ভাবের ঘোর। সে মায়ের সাথে কথা বলে যাচ্ছে, ঠিক আছে, তো জল খা, জল খাও, জল খা, হ্যাঁ করে ছিটে ফেলে। তো ভূতে ধরেছে না ঠাকুর ঢুকেছে? কিছুই নয়। সে তার ব্রেনের কেমিক্যালসটা তখন এই পর্যায়ে যে তার কাছে তখন জগৎ মিথ্যা হয়ে গেছে। যেটা এর আগে একটা ভিডিও দেবে, জগৎ মিথ্যা। হুম। মানে তার কাছে জগৎটা প্রধান নয়, কোনো বিষয়ই নয়। সে আর মা রয়েছে তখন, সেই ঘোরের মধ্যে রয়েছে। তাহলে এইখান থেকে শুরু। এইবারে কিছু কি হয়েছে, মানে আহ, ওই যে বলে না ছদ্মবেশী, মানে ঢঙি, তারা হুম। এটা এই এই সত্য জিনিসগুলো যেগুলো সাধকদের জীবনে ঘটে থাকে, সেইগুলোকে নকল করার চেষ্টা করছে। সাধকদের জটা নিজে থেকে হতো আগেকার দিনে। হ্যাঁ, গৌতম বুদ্ধর মাথায় দেখবি গোল 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 অনেক রয়েছে, মুকুটের মতন। শামুক। শামুক। কে এখন ওকে দেখে যদি আমি নকল শামুক বসাতে আরম্ভ করি, বা মাটি থেকে তুলে তুলে শামুক বসাই, তাহলে কি আমি গৌতম বুদ্ধ হয়ে গেলাম? তা তো নয়। বা একটা ঋষির জটা নিজে থেকে হচ্ছে, তাদের দেখে আমি এখন মাটি চুটিয়ে আঠা দিয়ে আমিও জটা বানিয়ে বসে থাকলাম। তো সেটা কি এক হলো ব্যাপারটা? একটা মানুষ ভাবের ঘোরে মায়ের সাথে কথা বলছে, ঠিক আছে, সেখানে ভক্তি প্রধান। সে নিজের মুক্তিটা অন্তত করে নেবে, তার তোমাদের দরকার নেই। সে নিজের ওই ভাবের ঘোরে মাকে যখন সে ডাকছে, মায়ের সাথে কথা বলছে, তার মানে তার নিজের মুক্তির পথটা সে করে নিচ্ছে। তোমার পুষ্টি ঠিকুজি বলার জন্য সে নেই। কিন্তু কি হচ্ছে, কিছু লোক এদেরকেই নকল করে পয়সা রোজগারের একটা ব্যবসা বানিয়ে ফেলছে। একজন করছে, 10 জন সেটাকে ছড়াচ্ছে, যাতে লোকজন আরো বেশি করে আসে। সেই 10 জনের মধ্যে 5 জনের মিলছে, 5 জনের মিলছে না। যাদের মিলছে না তারা কেটে পড়ছে, যেই 5 জন মিলছে তারা সেখানে ঢুকে পড়ছে। আবার পরের দিন 10 জন আছে, তার মধ্যে থেকে 5 জনের মিলছে, 5 জনের মিলছে না। এ তো লটারির টিকিট কাটার মতন। যাদের মিলছে তারা ওই আশ্রমে ঢুকতেই থাকছে, 5 জন থেকে 10 জন, 10 জন থেকে 15 জন। আর যারা বুঝছে যে এগুলো সব বুজরুকি, তারা ছেড়ে দূরে চলে যাচ্ছে। একটা সময় দেখা যাচ্ছে যে কত ভিড়, কত মা 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 করছে, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কি? ওই পাঁচের খেলা। 10 জনের মধ্যে 5 জনের লাগছে, 5 জনের লাগছে না, এই তো খেলা।
তার মানে ভয়েস, অনেকে যে অনেক সিনেমাতে দেখায় যে ভয়েসও চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা মেয়ে ছেলের গলায় কথা বলছে। হ্যাঁ, এটা পার্সোনালিটি ডিসঅর্ডার বলে, এটাও পার্সোনালিটি ডিসঅর্ডার। পার্সোনালিটি, দেখ, আমরা ভগবানকে মানি, তাই তো? আমরা কৃষ্ণকে করছি, তাহলে আমি তোকে এর আগের দিন বলেছিলাম না যে কেন আমরা কৃষ্ণকে, এই যে তুই যে বসে আছিস, এই যে বড় হয়েছিস, নিশ্চয়ই তুই বড় এমনি এমনি হসনি, কাউকে তুই অনুসরণ করে অনুকরণ করে বড় হয়েছিস, যে এই মানুষটাকে নকল করে এই মানুষটার মতন হওয়ার চেষ্টা করছি। আমরা তো প্রত্যেকে তাই করছি, যে আমি অমুক মানুষটার মতন বা অমুক দেবতার মতন বা অমুক জ্ঞানী পুরুষের মতন বা অমুক ঋষির মতন আমি হওয়ার চেষ্টা করছি, তাই তো? তারাই তো আমার আমার চোখের সামনে আইডল। তাহলে এটা দিনের পর দিন যখন হচ্ছে, তখন আমি কি বলেছিলাম, যে 10 বছর 20 বছর পরে আমি যদি রাম 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 করতে থাকি, একটা সময় দেখা যাবে যে রামের যে চারিত্রিক গুণগুলো সেগুলো আমার ভেতরে প্রকট হচ্ছে। প্রকট হওয়া, প্রকটিত হওয়া বা অবতরণ। মানে একটা সময় এরকমও হতে পারে, লোকে বলল যে আরে ওর ভেতরে তো ভগবান শ্রী রামচন্দ্র অবতরণ করেছেন। অবতরণ মানে নেমে আসা। তাহলে কি সত্যি রামচন্দ্র নেমে আসলো? তা নয়, কিন্তু রামচন্দ্রকে সে এমন ভাবে ফলো করেছে, তার প্রত্যেকটা কথা এমন ভাবে জীবনে মানার চেষ্টা করেছে, যে সে আর আলাদা কোনো, তার সত্তা নেই, তার আলাদা কোনো আর অস্তিত্ব নেই। সে নিজেকে রামচন্দ্র রূপে প্রকট করে ফেলছে, রামচন্দ্রের গুণগুলো তার মধ্যে বাইরের লোক দেখতে পাচ্ছে। তো এটা কি হচ্ছে, একটা লং প্রসেস। 20 বছর 30 বছর পরে একটা শেষ ঋষি বা সাধু বা অবতার বা একটা মহান একটা ব্যক্তি হয়ে জগতে খ্যাতি লাভ করছে। এটা হচ্ছে সাধনার একটা পথ, তাই না? তাহলে ঠিক সেই রকম ভাবেই এটা লং, একটা হচ্ছে শর্ট। একটা শখ থেকে, শখ বা সেই কেমিক্যাল ডিসঅর্ডার থেকে একটা অন্য মানসিকতা আমার ভেতরে চলে আসলো, যেখানে আমি আর আমি থাকলাম না, আমার স্বর পাল্টে গেল, আমার ভাবভঙ্গি পাল্টে গেল, আমার সম্পর্কগুলো পাল্টে গেল। এগুলোকে বলা হয় ডুয়াল পার্সোনালিটি। এটা অনেকের ভেতরে খুব স্বাভাবিক হয়, এটাও একটা বিকার। ডুয়াল পার্সোনালিটি। সকালে আমি আমি রয়েছি, বিকেলে আমার শরীরটা রয়েছে, কিন্তু যে কার্যকলাপগুলো করছে সেখানে কিন্তু আমি সকালের আমিটা আর নেই, সেখানে কিন্তু বিকেলের আমি রয়েছে। সে সে তার কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা সম্পূর্ণ আলাদা। সকালের আমি সিগারেট খায়, বিকেলের আমি সিগারেট খায় না কফি খায়, মানে পুরো চেঞ্জ। মানে একটা দেহের মধ্যে ডুয়াল পার্সোনালিটি। এবং এগুলো ট্রিগার হয় নানা রকম কারণে। ট্রিগার হওয়া মানে, ট্রিগার হওয়াকে কি বলে মানে, স্পার্ক, ওই স্পার্কই ধরো, এক ধরনের হ্যাঁ, স্পার্ক। এক একটা বিশেষ বিশেষ কারণে এই এই যে সুইচ হচ্ছে না, অন অফ হচ্ছে দুটো ক্যারেক্টার, এইগুলোর এক একটা কারণ থাকে একটা। এগুলো খুব জটিল বিষয় সাইকিয়াট্রিতে, খুব জটিল বিষয়। আমরা যেভাবে আলোচনা করছি বিষয়টা অত সহজ নয়, এগুলো খুব জটিল বিষয়। দিনের বেলা যেই লোকটা সংসার করছে, রাতের বেলা অন্য ক্যারেক্টার সে মার্ডার করে আসছে, এরকমও তো সিনেমা আছে। সকালবার ক্যারেক্টার জানেই না যে সে এইসব ঘটনা ঘটিয়েছে। সে ড্রয়ার খুলে দেখছে রক্ত জামা তার ড্রয়ারে, সে ভাবছে এটা কি করে হলো। সেই করেছে সবকিছুই, তা সেই করেছে, কিন্তু সকালের সেই মানুষটা, সেই সত্তাটা কিন্তু বুঝতে পারছে না যে বিকেল বেলা সে পাল্টে গিয়ে সে কি কি কর্ম করে আসছে। এই নিয়ে সিনেমা আছে, এবং এটা এটা সত্যিকারের ঘটনা। কিন্তু এটাও বিকার, কোনো ভূতে ধরা নয়। এটাও একটা মানসিক ব্যাধি, এরও ট্রিটমেন্ট আছে। বোঝা গেল? তাহলে এই যে ভূত আত্মা, আমার খুব জানতে ইচ্ছে করে, এই যে যারা ঘোস্ট আর বাস্টার্স, এনার্জি বলতে না, কি বোঝায়? এবার দেখো, মানে কথাটা হচ্ছে যে এই যে ভূত আত্মা, এগুলোকে যেরকম আমরা বলছি নেই, বা তুমি যে বলছো নেই, হ্যাঁ। তুমি দেখেছো কি? তোমার প্রথম প্রশ্ন হচ্ছে তুমি ভূত দেখেছো? না। এটা তো তুমি জেনারেলি প্রশ্ন করে থাকো, হ্যাঁ। যে ভূত, যে ভূত ভূত করছে তাকে তোমার, যদি ধরো তোমাকে কেউ ডাইরেক্ট এসে বলে যে হ্যাঁ। ভূত আমি মানি, আমি এ করি, আমি ভূতকে মানি, আমি বিশ্বাস করি, তুমি একটা জেনারেল প্রশ্ন করতে পারো, ভাই তুমি কি কোনোদিন ভূত দেখেছো? এটা এটা প্রশ্ন করতেই পারো। বুঝে গেছি, তোর প্রশ্নের উত্তরটা আমি বুঝে গেছি, যে তাহলে তুমি কি ভগবান দেখেছো, এই প্রশ্ন করবি তো? একদম। খুব ভালো হ্যাঁ, কথা। হ্যাঁ। এইবারে কথাটা হচ্ছে, আমরা কি বলেছিলাম, আমরা তো হিন্দু,
আমি একদম গোদা বাংলা ভাষায় বলছি, হুম ওই সনাতনী টনাতনী আমি এতে এই ব্যাখ্যায় যাচ্ছি না। বিষয়টা সম্পূর্ণ আলাদা এবং খুব গম্ভীর বিষয়। আমি বলছি আমি হিন্দু, তাহলে হিন্দু মানে কি বেদ হচ্ছে আমার প্রামাণিক শাস্ত্র, হুম তাই তো? বেদকে আমি প্রমাণ হুম রাখছি। হুম তাহলে যখন আমি ভগবানেরও অস্তিত্ব খুঁজে পাচ্ছি না, কারণ তাকেও আমি দেখিনি, ভূতেরও অস্তিত্ব পাচ্ছি না, কারণ সেটাকেও আমি দেখিনি, তাহলে আমি কার সাহায্য নেব? আমি ইংলিশও জানি না, বাংলাও জানি না, কিন্তু আমার কাছে একটা চিঠি এসেছে, সেটা কি ভাষা করার দিন তাই বুঝতে পারছি না, তাহলে আমি কার সাহায্য নেব? তাহলে আমি মাস্টারমশাইয়ের কাছে যাব, যে মাস্টারমশাই এটা কি ভাষা একটু পড়ে দিন, তাই না? তাহলে সেটা হলো, মাস্টারমশাই হলো আমার প্রামাণিক শাস্ত্র। তাহলে এখানে যখন আমি ভূতও দেখিনি, ভগবানও দেখিনি, তাহলে আমাকে একটা প্রামাণিক শাস্ত্রের উপরে ভর করতে হচ্ছে। তো প্রামাণিক শাস্ত্রে, বেদে কোথাও ভূতের অস্তিত্ব আছে? নেই তো। কিন্তু ভগবানের অস্তিত্ব আছে, ব্রহ্মের অস্তিত্ব উপনিষদে আছে। তাহলে সেখানে যখন প্রামাণিক শাস্ত্র, তাহলে প্রামাণিক কেন বলছি, শব্দ প্রমাণ, যে আমি দেখিনি কিন্তু কেউ না কেউ দেখেছে, কেউ না কেউ উপলব্ধি করেছে, এবং সেটা যে সে কেউ নয় যে ব্যবসা করার জন্য বলে দিল ভূত আছে। তো উপনিষদে যখন বলছে ব্রহ্ম নিরাকার নির্গুণ এবং প্রত্যেকের মধ্যেই আছে, সে সর্বব্যাপী, ঠিক আছে, তাহলে সেইগুলোকে তো আমি ফেলে দিতে পারবো না। পারবো কি? কারণ সেটা তো প্রমাণিক শাস্ত্র। সেটাকে অস্বীকার করা মানে তো আমার নিজের আইডেন্টিটি, আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছি, যে আমি কে তারই উত্তর দিতে পারবো না। তাহলে ভগবানও আমি দেখিনি, ভূতও আমি দেখিনি, কিন্তু ভগবানে আমি বিশ্বাস করতে বলছি না। আবার আর একটা মজা দেখ, আমাদের অন্য ধর্মের কথা জানি না, হিন্দু ধর্মে সব জায়গায় কি বলছে, পৌরাণিক গল্পগুলো বাদ দে, ঠিক আছে, কারণ ওতে আমি বেশি মাথা ঘামাতে পারি না, সত্যি কথা বলছি, ওর জট আমি খুলতে পারি না, আর ভালোও লাগে না ওর জট খুলতে, ঠিক আছে? মানে যেখান থেকে আমি একটা কিছু জ্ঞান পাবো সেই জটটা খুলে ভালো লাগে, যেখান থেকে জ্ঞান, মানে যেটা আমার বিষয়ই নয় সেটা জট খুলে আমার লাভটা কি হয়, থাক পড়ে জট। তো এবার কথাটা হচ্ছে যে বেদ বা উপনিষদ কিন্তু একবারও বলছে না যে তুমি বিশ্বাস করো ব্রহ্ম আছে, তারা বলছে তুমি খোঁজটা চালিয়ে যাও। কি মজার জিনিস দেখ, তাহলে তারা বলছে আছে, কিন্তু বিশ্বাস করতে বারণ করছে, বলছে তুমি খোঁজটা করে যাও। গৌতম বুদ্ধ বলছে কি, আছে না নেই তুমি খোঁজ করে দেখো, তবে তো তোমার নিজের মুক্তি হবে। খোঁজটা করলে মুক্তিটা কার হবে? আমার হবে না, এক্স ওয়াই জেড এর হবে না, পাড়া প্রতিবেশীর হবে, তোমার হবে। তুমি খোঁজটা করছো, উত্তরটা তুমি খুঁজে বার করছো, অভিজ্ঞতাটা তুমি অর্জন করছো, তাই খোঁজটা তোমার। কোনো গুরু, কোনো দেবতা, কোনো ভগবান তোমাকে মুক্তি বা স্বর্গ বা মোক্ষ দিতে পারবে না, তোমাকে নিজের পথটা খুঁজে বার করতে হবে। তাহলে খোঁজটা তোমার। তাহলে কি বলছে, যে ব্রহ্ম আছে, ব্রহ্ম নিরাকার, তাও বলছে, এবং জ্ঞানী পুরুষরা বলে গেছে এও, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এও বলেছে যাহা পিণ্ডে তাই ব্রহ্মাণ্ডে, যা আমার শরীরের ভেতরে আছে ব্রহ্মাণ্ডেও তাই রয়েছে। আবার আর এক জায়গায় মহাবাক্য আছে যে তোমার ভেতরেই ব্রহ্ম বাস বাস করছে। এইগুলো তো মহাবাক্যের মতন ধরা হচ্ছে, কিন্তু তারপরেও তারা বলছে না যে জবরদস্তি তোমাকে বিশ্বাস করতে হবে, বলছে যে খোঁজটা করে চলো, তাই না? একদম। তারা তো বলছে না ভূতের খোঁজ করো, হ্যাঁ পাবি, ভূতের খোঁজ করলে ভূতেরও দেখা পাবি, কিন্তু কোনোদিন ভূত কাউকে দেখাতে পারবি না, সমস্যাটা এইখানে। ঠিক যেরকম ভগবানের খোঁজ করলে ভগবানের দেখা পেতে পারিস, কিন্তু কাউকে প্রমাণ দিতে পারবি না যে ভগবান আছে। এইবারে তাহলে সমস্যাটা কোথায় হলো? এটা তো আর এক বড় সমস্যা, যে আমি কোনোদিন প্রমাণ করতে পারবো না, না ভগবান আছে প্রমাণ করতে পারবো, না ভূত আছে প্রমাণ করতে পারবো। কিন্তু অ্যাডভান্টেজ এখানে, বিষয়টা দেখ, বিষয় হচ্ছে যে একটা ইভলিউশন মানে কি, ইভলিউশন মানে উন্নততর হওয়া, তাই তো? আমার বাবা চেয়েছে আমার সন্তান যেন আমার থেকে বেশি জ্ঞানী হয় বা উন্নত হয়, যে কোনো দিক থেকেই হোক। আমি চাইবো আমার সন্তান যেন আমার থেকে ভালো হয়, আমার থেকে বেশি উন্নত হয়। সে টাকা পয়সা কামানোই হোক, শরীর হোক, মানসিকতা হোক, মনুষ্যত্ববোধ হোক, আমার থেকে যেন ভালো হয়। তো এটাকে বলা হয় ইভলিউশন। বোর করছি না তো? না না। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ইভলিউশন। এবং জ্ঞানত অজ্ঞানত আমরা প্রত্যেকেই কিন্তু উন্নতির দিকেই যাচ্ছি, এটা অটোমেটিক প্রসেস। আমরা কেউ থেমে নেই, আমরা কেউ কম করছে কেউ বেশি করছে, কিন্তু প্রত্যেকে আমরা ইভলভ করছি, মানে নিম্ন স্তর থেকে উঁচু স্তরে উঠছি প্রত্যেকে। বোঝা গেল?
তাহলে কথাটা হচ্ছে যে ভূতে বিশ্বাস করে বা ভূতকে খোঁজ করে আমি উঁচু স্তরে উঠবো, না ভগবানকে খোঁজ করে তার আদর্শগুলো মেনে তার কর্মকাণ্ডগুলো শুনে তার নীতিকথা শুনে আমি ঊর্ধ্বের দিকে উঠবো? আমি মানুষ থেকে বাঁদর হতে চাইছি না মানুষ থেকে দেবতা হতে চাইছি, প্রশ্নটা তখন চলে আসে। আমি যদি মানুষ থেকে বাঁদর হতে চাই, তাহলে বাঁদরের খোঁজ কর। আর যদি আমি মানুষ থেকে দেবতা হতে চাই বা প্রাণী থেকে মানুষ হতে চাই, তাহলে আমি মানুষের মানুষের কি ধর্ম সেটা খোঁজ করব। যখন মানুষ হলাম তখন দেবতাদের কি ধর্ম সেটা খোঁজ করব। যখন দেবতা হলাম তখন দেবতাকেও আমি ত্যাগ করব, দেবত্বও ত্যাগ করলাম। তখন কি করলাম? ব্রহ্মতে লীন হওয়ার চেষ্টা করলাম, মোক্ষ পাওয়ার চেষ্টা করলাম। সিদ্ধি টিদ্ধি কিচ্ছু চাই না। এই তো, এটাকেই তো বলছে ইভলিউশন। তখনই তো তুমি এই সাইকেলটাকে, এই জন্ম ব্রেক মৃত্যুর করে। সাইকেল, এই ভোগের ভোগের যে সাইকেলটা, এটাকে ভেঙে তুমি বেরোতে পারছো। তাহলে আমি ভূত খুঁজবো না ভগবান খুঁজবো? না, সেটা তো আলাদা বিষয় যে ভূত খুঁজবো না ভগবান খুঁজবো, না, তার মানে তোমার আলাদা বক্তব্য হচ্ছে তার বিষয় মানে নয়। ভূতকে খুঁজলে ভূত পাওয়া যাবে। হ্যাঁ, কারণ ওই যে বললাম সবিকল্প সমাধি, সবিকল্প সমাধিতে যখন তুই ঢুকবি, এবারে ভূতের খোঁজ করতে গিয়ে তো কেউ সবিকল্প সমাধিতে যাবে না। কারণ সেটা তো ভূতের ভূতের আইডিয়োলজি কি? ভূত খোঁজ করার কি গাইডলাইন্স আছে? তাহলে ওটা তুই বাঁদরের দিকে যাচ্ছিস। ওর তো কোনো ধর্মশাস্ত্র নেই, কোনো না। শাস্ত্রই নেই। হুম। তো তুই কিসের বেসিসে ভূতের খোঁজ করবি? না, এটা ঠিক, এটা যুক্তিটা ঠিক। এখানে তো তোর কাছে উম, শয়ে শয়ে না, গ্রন্থ একদম আছে, একদম একদম। যেটা তোকে উন্নতি করতে, তোকে সাহায্য করতে। তোর গুরু আছে, পাঁচটা জ্ঞানী লোক আছে। ভালো সঙ্গ যদি তুই পাস, তাহলে তারা তোকে উদ্ধার করতে পারবে, তারা তোর প্রশ্নের উত্তর দিতে পারবে। এটা একটা সিস্টেম্যাটিক ওয়ে, এটা একটা স্কুল। আমি ধর্ম নির্বিশেষে কথা বলছি। তা তুই কার দিকে যাবি? এবার যেটার খোঁজ করবি সেটা তুই দেখা পাবি। ভূতের খোঁজ করতে চাইলে ভূত খোঁজ, আর ভগবান খোঁজ করলে ভগবান পাবি। খোঁজ কর। কিন্তু একটা সময় তখন রিয়েলাইজ করবে যে ভগবানও আমার দরকার নেই, কারণ ভগবান আমাকে কি করতে পারে? ভগের অধিকারী করে দিতে পারে। ভগ মানে কাকে বলে? সংস্কৃত ভাষায় আমি বলেছিলাম, ভগের 6টা গুণ থাকে। ভুলেও গেছি। কি আছে? পূর্ণ ধন, পূর্ণ জ্ঞান, পূর্ণ ত্যাগ, পূর্ণ সৌন্দর্য। ভুলে গেছি। আরো দুটো, পূর্ণ শক্তি। ঠিক আছে, আর একটা কি মনে আসছে না। তাহলে এই ছটা ছটা ক্রাইটেরিয়া আছে। এই 6টা জিনিসের পূর্ণতা যখন আমার ভেতরে আসবে, তখন আমি কেন, যার ভেতরে আসবে সেই তাকেই আমরা ভগবান আখ্যা দিয়ে থাকি। তো একটা সময় হবে যে এই আখ্যা দিয়ে আমার হবেটা কি, ঘোড়ার ডিম। আমার তো চাই মোক্ষ। দেবতারাও মোক্ষ খুঁজছে, তাই না? তাহলে আমি দেব দৈবত্ব চেয়ে আমার লাভটা কি হবে? কিন্তু হ্যাঁ, একটা সাধারণ মানুষ, মানে আমি জি- জীবাত্মা, একটা জানোয়ার থেকে আগে মানুষ তো হব। হুম হুম। তো মানুষ হবার পরে না আমি দেবত্বতে পৌঁছবো। এগুলো তো ধাপ। আমি আজকে এই কথাগুলো বলতে পারছি কারণ আমার কাছে বেশ কিছু ক্ল্যারিটি আছে। সেই জন্য। কিন্তু একটা সাধারণ মানুষের কাছে দেবতার একটা গুরুত্ব অবশ্যই আছে। এটা এবিসিডি। আগে তুমি জানো দেবতাকে, দেবীকে। এর মাহাত্ম্য আমাদের সমাজে এই এই জন্যই তো রয়েছে। এই জন্য তো মূর্তি পূজা হচ্ছে। এই জন্য তো এত শাস্ত্র, এত মন্ত্র, এত বিধি বিধান। হ্যাঁ, তাহলে বোঝাতে পারলাম? তাহলে ভূত ভগবান কোনোটাই আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু অন্তত প্রামাণিক শাস্ত্র আছে যেখানে ভগবানের খোঁজ করলে পাওয়া যেতে পারে। যেখানে তুমি ভগবানের উল্লেখ পাবে, যেখানে তুমি ব্রহ্মের উল্লেখ পাবে। ভূতের উল্লেখ কোন 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 গ্রন্থে তুমি পাবে? কোন প্রামাণিক শাস্ত্রে আছে? কোথায় ভূতের কথা আছে? এই লাস্ট 1.5-2 হাজারের কথা বাদ দে। এই লাস্ট 1.5-2 হাজারের কথা কোনো কোনো সংস্কৃত লেখা হলেই যে সেটা একটা খুব শাস্ত্র, মানে শাস্ত্র হয়ে গেল তা কিন্তু নয়। তো লাস্ট 1.5-2 হাজারের গল্প কথা সব বাদ দে, তার পেছনে যা। তারও আগের কোনো গ্রন্থে যদি তুই ভূতের উল্লেখ পাস, তাহলে আমাকে বল যে তার মান্যতা কতটা আছে। তাহলে বোঝাতে পারলাম যে তাহলে যারা বলছে যে ভূত
যখন তুমি বলছো নেই, তার মানে ভগবানও নেই, কারণ কোনোটাই তুমি দেখোনি, তাই না? তো তাদের জন্য উত্তরটা বুঝতে পারলি, যদি প্রশ্নটা থাকে একদম এখনো। একদম, না 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 না, একদম ক্লিয়ার। বেসিক বেসিক জিনিসটা হচ্ছে যে তুমি ভূত ভগবান আছে তার আমার কাছে আছে কি নেই, সেটার আমার কাছে শাস্ত্র আছে যে তোমাকে বলে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে যে তুমি ভগবান চাইলে খোঁজ করেও পেলেও পেতে পারো, হ্যাঁ, পাবে যদি খোঁজটা সেভাবে করো। হ্যাঁ, তো তুমি যে লাস্টে যে কথাটা বললে যে ভূতকেও আমরা দেখিনি ভগবানকে দেখিনি, যেটা আমি লাস্ট প্রশ্ন করেছিলাম, তুমি তার ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দিয়েছো যে দেখ, ভগবান আছে কি না তুই শাস্ত্র ঘেঁটে দেখ, সেখানে তুই বলা আছে যে ভগবান আছে কি নেই তোমাকে খোঁজ করে দেখতে হবে, বা উল্লেখ আছে ভগবানের, গীতা বলছো রামায়ণ বলছো, খুব সুন্দর এর থেকে ভগবানের কথা উল্লেখ করা আছে। হুম। কিন্তু কোনো শাস্ত্র তোমার মতে নেই যেখানে তোমাকে বলছে যে তুমি ভূতের খোঁজ করো তাহলে ভূতের পাবে, মানে কোনো প্রামাণিক শাস্ত্র নেই। অথেন্টিক প্রামাণিক শাস্ত্র তুমি আমাকে দেখাও, হ্যাঁ, এটা তুমি বললে। হ্যাঁ, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে হনুমান চালিসাতে কিন্তু ওখানে ভূত প্রেত পিশাচ এই কথা উল্লেখ আছে তুলসীদাসের। হ্যাঁ। এবারে এটা কিসে হয়ে গেল? এটা কিন্তু প্রামাণিক শাস্ত্র নয়। আর তুলসীদাসী রামায়ণ যদি বলিস, বাল্মীকি রামায়ণ আর তুলসীদাসী রামায়ণের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে? বাল্মীকির রামায়ণ হচ্ছে ইতিহাস, তুলসীদাসী রামায়ণ কিন্তু মহাকাব্য, ওটা কিন্তু আর্ট। গল্পে দেখ, আমি এর জন্য কি বললাম, পুরাণের জট আমি খুলতে যাই না। যেরকম ধর, শিব ঠাকুরের আশেপাশে কারা থাকে? ভূত প্রেত থাকে। তো শিব ঠাকুরটা আমরা কোথায় পাচ্ছি? আমরা কিন্তু পুরাণে শ্মশানে। পাচ্ছি, পুরাণে পুরাণে, পাচ্ছি। হ্যাঁ। তাহলে আমি কি বললাম, পৌরাণিক শাস্ত্রের জট আমি খুলতে যাব না, কারণ পৌরাণিক শাস্ত্রগুলো লক অ্যান্ড কি করা আছে। ওটা গুরু ছাড়া, প্রকৃত গুরু ছাড়া তার অর্থ বের করা কিন্তু খুব মুশকিল। সেখানে বলা হচ্ছে এক, কিন্তু এগুলো ধাঁধার মতন, ঠিক আছে? তার পেছনে অনেক কিছু আছে। যখন হনুমান চালিসা লেখা হয়, তখন বলা হচ্ছে গল্পে, মানে এগুলো পৌরাণিক গল্প তো গল্প কথার টাইপ, মানে ওর ভেতরে অনেক কিছু আছে। আমি অস্বীকার করছি না, আমি ওদেরকে বলছি না ভ্যালুলেস, কিন্তু তোমাকে সঠিক মানেটা বের করাটা খুব ডিফিকাল্ট পৌরাণিক, কারণ এত বেশি জটিল ব্যাপারগুলো। এক জায়গায় লেখা আছে শিব, শিব বড়, এক জায়গায় গণেশ পুরাণ পড়বি তো গণেশ বড়, আবার বিষ্ণু পুরাণ পড়বি তো বিষ্ণু বড়, ঠিক আছে? আবার আর এক জায়গায় দেবী পুরাণ পড়বি তো সেখানে দেবী বড়। মানে এক একটা জায়গায় এক একজন বড়। আবার যখন হনুমান চালিসা পড়বি তখন হনুমানজি বড়। এখানে কি হনুমান চালিসায় যে বীজগুলো রয়েছে, বা হনুমান চালিসার উদ্দেশ্য যেটা রয়েছে, বা হনুমান বাণ যেটা রয়েছে, এগুলো কি তোকে বল দেয়, বল মানে ভয় দূর করায়। আগে কি হয়, আগে তো তোকে প্রবৃত্তিটা আনাতে হবে। আমি তোকে এর আগের দিন বলেছিলাম যে এই যে মূর্তি পুজো, বা এই যে দেবতার আরাধনা, দেবদেবীর আরাধনা, এটা তো আমাদের শেষ কথা নয়। শেষ, এটা শুরু, এটা হচ্ছে এবিসিডি। প্রথমে একটা বাচ্চাকে মন্দিরে নিয়ে গেল, এটা হচ্ছে হুম বাচ্চাটা হুম। শুরু। সে চিনতে শিখলো এটা কালী ঠাকুর, এটা শুরু। তারপরে ধীরে ধীরে তাকে কালী ঠাকুরের নাম জানানো হলো। সব সময় রেবা 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 করতে থাক, মা নর্মদার আর এক নাম, রেবা রেবা কর, ঠিক আছে? বা কালী কালী করতে থাক, বা রাম রাম করতে থাক, এটা নাম দেওয়া হলো। তারপরে কি এক জায়গায় বসে তাকে মেডিটেট করানো, সাধনা করা, মুদ্রা কাকে বলে, আসন কাকে বলে, শৌচ কাকে বলে, এই পুরো জিনিসগুলো, ইয়ম নিয়ম, এই সমস্ত হুম কিছু হুম। দিয়ে তাকে তৈরি করা হচ্ছে। তাহলে এই প্রবৃত্তিগুলো কখন আসছে? দেখা গেল যে বাচ্চাটা হয়তো এখনকার যেরকম স্কুলে কি হচ্ছে, আগে স্কুলে কেউ সরকারি স্কুলে পড়াশোনা করতে যেত না। অধিকাংশ বাচ্চা যারা গরিব ঘরে, তাদের বাবা মারা কি করতো, খাটাতো বাচ্চাগুলোকে, চাইল্ড লেবার শুনেছিস একটা সময়। এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে। তারপর আমাদের সরকার থেকে কি করলো, যে সরকারি স্কুলে ওই বাচ্চাদের খেতে দেওয়ার অভ্যেসটা আরম্ভ করলো। আমি জানি না ওটাকে কি বলে, ওটা একটা প্রকল্পর মধ্যে পড়ে, যে সেখানে বাচ্চাদেরকে খেতে দেওয়া হবে। তো স্কুলে, সরকার স্কুলে বসে বাচ্চাদের খাওয়ানোটা কি উদ্দেশ্য সরকারের? বুঝতে পারছিস আমার কথাটা? যে বাচ্চাদেরকে ডেকে স্কুল বাড়ি বানিয়ে সেখানে কি বাচ্চাদের খাওয়ানোটা সরকারের উদ্দেশ্য? না, সেটা হচ্ছে প্রবৃত্তি। যে এই উৎসাহে, এই প্রবৃত্তির জন্যে, যাতে বাচ্চাগুলো স্কুলে আসে, যাতে বাবা মা বোঝে যে আমি তো খাওয়াতে পারছি না, অন্তত দুটো ডিম একটা মাছ, যাতে বাচ্চাটা গিয়ে একটু পুষ্টি পায়।
ফ্রিতে খেতে পারে, তাহলে বাচ্চা, বাবা মারাও বলছে যে ঠিক আছে বাবা যা স্কুলে, একবেলার খাবারটা আমার বাঁচলো। আর ছেলেটাও বা মেয়েটাও একটু ভালো মন্দ খেলো, যাতে ওর স্বাস্থ্যটা, রাতের বেলা আবার কি খাবে, শুকনো দুটো হয়তো রুটি খাবে, আমি গরিব বাচ্চাদের কথা বলছি। তাহলে প্রবৃত্তিটা আনা, তাহলে এই এই প্রবৃত্তিটা, এটা কিন্তু লোভ নয়, এটা একটা প্রবৃত্তি, যে মানুষের ভেতরে এই প্রবৃত্তিটার জন্ম করালো, যে বাচ্চাটা বাধ্য হচ্ছে যে বাবা গেলে পরে আজকে ডিম হবে, দুটো ডিম খেতে পারবো না, তো সে যাচ্ছে জোর করে। এবং তারপরে ধরে তাকে বলছে পড়াশোনা কর, এবিসিডি কর, অ আ ক খ, বাচ্চাটা মনে মনে ভাবছে কখন খেতে দেবে, কারণ ও তো গেছে খাওয়ার লোভে। কিন্তু সে ক্লাস 5 অব্দি পড়ে বেরোচ্ছে মিনিমাম। তাহলে এই যে তুই বললি হনুমান চালিসা, এটা হচ্ছে একটা প্রবৃত্তি, ভাবের ঘোরে। যারা খুব ভয় পাচ্ছে তাদেরকে তো একটা প্রবৃত্তি দিয়ে চলতে হবে। তো সেই বুঝতে জন্য পেরেছি। তাদেরকে এটা একটা অস্ত্র, এগুলো সব অস্ত্র, এগুলো পুরাণে, এগুলো যাতে তোর শক্তিটা বাড়ায়। তার মানে এটা বলছে, বলা হচ্ছে না যে সত্যিকারের ভূত প্রেত পিশাচ রয়েছে। কিন্তু যারা বিশ্বাস করে, হাতের কাছে কেউ নেই, যে যারা আমার তোর মতন ভিডিও দেখছে না, ভূতে ভয় পায়, তারা কি করবে? তখন তারা হনুমান চালিসা পাঠ করছে। এবং হনুমান চালিসা পাঠ করতে করতে কি হচ্ছে, তাদের ভেতরে হনুমানজির, হনুমানজি কি, হনুমানজি হচ্ছে বাল ব্রহ্মচারী। তাহলে একটা বাচ্চা সবার আগে শিখছে ব্রহ্মচর্য কাকে বলে। তাহলে দেখ, ভূত প্রেত রয়েছে ঠিক কথা, কিন্তু যখনই আমি হনুমানজিকে বিশ্লেষণ করতে যাচ্ছি, তখন কি বলা হচ্ছে, যে সে বাল ব্রহ্মচারী। এবার বাচ্চারা বলবে ব্রহ্মচারী কাকে বলে, ব্রহ্মচর্য কাকে বলে, এবং সেইখান থেকে তার চরিত্রটা আমি শোধরাতে আরম্ভ করলাম। তাহলে ভূত বিষয় না ব্রহ্মচারী বিষয়, বাল ব্রহ্মচারীটা বিষয়। তাহলে এই এই যে জটিল পুরাণটা, ওই জন্য আমি বলি খুব কঠিন বস্তু। কিন্তু এর আক্ষরিক অর্থে তুমি যদি ধরে চলো, তাহলে তুমি আবার ভুল করবে। আক্ষরিক অর্থ, পৌরাণিক কোনো কিছুর আক্ষরিক অর্থ তুমি ধরলে পরে তুমি ভুল করবে, ভুল করছো। আক্ষরিক অর্থ মানে যেই শব্দটার যা মানে হয়, সেটা ধরে যদি তুমি চলতে চাও, তাহলে তুমি ভুল করে ফেলবে। ওখানে যেটা লেখা আছে, তার প্রয়োগটার অন্যরকম ভাবে হচ্ছে। যেটা একটু আগে বললাম, যে স্কুলে নিয়ে আসছে, বাচ্চারা আসছে হুম হুম পড়তে, হুম। কিন্তু তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে যে বাবা এলে খেতে পারবি। বাবা মারাও এলাও করছে, বাচ্চারাও ছুটে ছুটে যাচ্ছে। ঠিক এখানেও সেই রকম, যে দেখানো হচ্ছে এক, কিন্তু পেছনে উদ্দেশ্যটা অন্য। আর আরেকটা জিনিস বলি, যে তাহলে তুই এখনো আর্গিউ করতে পারিস যে ভূতের কথা তো আছে হনুমান চালিসাতে, কিন্তু ভূতের কথা থাকলেও সেটা কিন্তু প্রামাণিক শাস্ত্র নয়। হনুমান চালিসাটা যারা হনুমানজির ভক্ত, তারা সেটাকে পাঠ করে, সেটা পুরাণের একটা অংশ। হুম, বেদ বা উপনিষদ হলো প্রামাণিক শাস্ত্র, তফাৎটা এইখানে। ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, টাটা। ঠিক আছে, টাটা।